আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই। ইনফ্লামেশন, সেখানে ভাস্কুলার ইভেন্ট আছে, সেখানে যখন আপনি এক্সুডেট পড়বেন, ট্রানজুডেট পড়বেন, তখন আপনি ওই জায়গাগুলো থেকে কোশ্চেনটা আসে। তো হিলিং হিমোডাইনামিক্স থেকে ইডিমা থেকে তেমন একটা পড়ার কিছু নাই। একটা জিনিস আছে, এই যে কোনটা ইনওয়ার্ড ফোর্স কোনটা আউটওয়ার্ড ফোর্স, এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে? এটা থেকে একবার কোশ্চেন এসেছিল, কোনগুলো আউটওয়ার্ড ফোর্স। এছাড়া যেটা পড়া লাগবে সেটা হলো এটা, এই জিনিসটা পড়া লাগবে। এটা নতুন শীটেও নাই, কিন্তু এটা খালেক স্যারের পেজে 43 নাম্বার পেজে আছে। এটা আমি যখন স্লাইডটা রেডি করেছিলাম তখন 43 নাম্বার পেজ ছিল। এখন খালেক স্যার আমি দেখলাম ওই দিন নীলক্ষেতের নতুন আরেকটি এডিশন বের হয়েছে, ওটাতে কত নাম্বার পেজে খেয়াল নেই ভাইয়া। কিন্তু আপনারা এই স্লাইডটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন অথবা বইয়ে লিখে রাখতে পারেন, যেখানে অথবা খালেক্সের বই থেকে পড়তে পারেন। কিন্তু লোকালাইজড ইডিমা কজ এবং জেনারেলাইজড ইডিমার কজ এটা আপনাদের মুখস্থ থাকতেই হবে। এখান থেকে দেখেন কতগুলো কোশ্চেন এসেছে। কজ অফ লোকালাইজড ইডিমা 18তে কোশ্চেন এসেছে। দেখেন জেনারেলাইজড ইডিমা ডেভেলপস, এটাও 18তে এসেছে, ঠিক আছে? তো দুইটা কোশ্চেন এসেছে। যাই হোক, দুইটা এসেছে না তিনটে এসেছে চারটে এসেছে এটা আমাদের জানার দরকার নাই, কিন্তু এই যে লোকালাইজড ইডিমা এবং জেনারেলাইজড ইডিমা কজ, এটা আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে, ঠিক আছে? অবশ্যই এটা আমাদের লোকালাইজড ইডিমা এবং জেনারেলাইজড ইডিমার এই কজগুলো অবশ্যই জানতে হবে। ইনফ্লামেটরি পালমোনারি, জেনারেলাইজড ইডিমার কজগুলো একটু সহজ, হ্যাপাটিক, রেনাল, কার্ডিয়াক, কার্ডিও নিউট্রিশন ইডিমা অথবা ফ্যামাইন ইডিমা। এই এই কজগুলো যখন পড়বেন, এই লোকালাইজড ইডিমার কজ আর জেনারেলাইজড ইডিমার কজ দুটোই আপনারা পেরে যাবেন, ঠিক আছে? কোথায় কোথায় ইডিমা দেখা যায়, এই যে এক্সুডেট, ট্রানজুডেট, এগুলো পুরোপুরি ইনফ্লামেশন ক্লাসে। আচ্ছা, এই আরেকটা জিনিস আছে, এই যে লো সেক হাই সেক, এই স্লাইডটা আমি এখানে কেন আনছি, সেকটা হলো সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। এই ফ্লোচার্টটা এনেছি আমি ক্লাসে একটা জিনিস দেখানোর জন্য। এটা হলো ডেভিডসনের একটা ফ্লোচার্ট। এটা সার্জারি ভাইয়াপুদের কারো পড়া লাগবে না, শুধুমাত্র মেডিসিন ফ্যাকাল্টি যারা ভাইয়াপুর আছেন শুধুমাত্র তাদের জন্য এই বক্সটা। এটা আপনার ফ্যাকাল্টিতে একটা কোয়েশ্চেন আছে, লো অ্যালবুমিন সেরাম অ্যালবুমিন এই গ্রেডিয়েন্টটা আর হাই কখন কোনটা কোথায় পাওয়া যায়, ঠিক আছে? এটা আপনাদের ফ্যাকাল্টিতে আসে। এটা আমি এখানে এই স্লাইডটি এই কারণে এনেছি ডেভিশন থেকে। এই স্লাইডটা মেডিসিন ভাইয়াপুদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। 3টা থেকে 4টা প্রিভিয়াস কোশ্চেন এসেছে এই স্লাইডটা থেকে, ঠিক আছে? এই স্লাইডটা অবশ্যই ফ্যাকাল্টি ডেভিশন বই থেকে আপনারা পড়ে ফেলবেন। সেরাম অ্যাসিটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট কোথায় লো কোথায় হাই, ঠিক আছে? মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক যেটা হাইপারেমিয়া অ্যান্ড কনজেশন। হাইপারেমিয়া অ্যান্ড কনজেশন, ঠিক আছে? এখন দেখেন হাইপারেমিয়া কনজেশনের মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স পড়ছি না? ডিফারেন্স পড়ছি সেই আন্ডার গ্রাজুয়েট লাইফ থেকে, আন্ডারখাল থেকে আমরা পড়ে আসতেছি এই দুইটার ডিফারেন্স। কিন্তু আরেকটা জিনিসও পড়ে আসতেছি, এই দুইটা যখনই পড়া হয় যমজ ভাইয়ের মতো, এই দুইটাকে সবসময় সাথে সাথে রেখে পড়া হয়। কেন? তো এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, কিন্তু এই দুইটাকে সবসময় একসাথে পড়ি কেন আমরা? তার মানে এই দুইটার মধ্যে সিমিলারিটিও আছে। কি সিমিলারিটি?
হাইপারেমিয়া এবং কনজেশনের মাঝে সিমিলারিটিটা কি, সদৃশ্যটা কি? মিলটা হলো দুইটাতেই ব্লাড অ্যাকুমুলেশন হবে। দুটাতেই রক্ত জমা হবে। কিভাবে হবে দেখেন, আপনি যদি কিভাবে হয় সেটা জানেন তাহলে ডিফারেন্স প্রত্যেকটা পয়েন্ট এটাতে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আর্টারি আর ভেইনের মাঝে তো ভাই ডাইরেক্ট কমিউনিকেশন নাই, তাদের মাঝে তো কিছু কানেকশন আছে। কি ধরনের কানেকশন আছে দেখি। আচ্ছা আমরা ধরে নিলাম এটা আর্টারি, ধরে নিলাম এটা ভেইন। ঠিক আছে, এখন আর্টারি আর ভেইনের মাঝে কি ডাইরেক্ট কমিউনিকেশন? আর্টারি থেকে এটা হলো আর্টেরিওল, তারপর কি ক্যাপিলারি, তারপর কি ভেনিউস, তারপর হলো ভেইন। ঠিক আছে, এখানে আর্টেরিওলস আছে, এখানে ক্যাপিলারিস আছে, এখানে ভেনিউস আছে, তারপর হলো ভেইন। এই আর্টারি থেকে ভেইনে এই হলো আমাদের কানেকশন, যেটা আমরা হিস্টোলজি ক্লাসে অলরেডি পড়ে ফেলছি আশা করি। আচ্ছা এখন হোয়াট ইজ হাইপারমিয়া অ্যান্ড হোয়াট ইজ কনজেশন? আমরা ইনফ্লামেশন ক্লাসে কিছু সাইটোকাইন বা কেমিক্যাল মেডিয়েটর আমরা পড়েছি, যারা কেউ কেউ আপনার ভেসো কনস্ট্রিকশন করতেছে, কেউ ভেসো ডাইলেশন করতেছে, কেউ ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দিচ্ছে, কেউ টিস্যু টেনশন বাড়াচ্ছে, কেউ ফিভার করতেছে। হ্যাঁ, তো প্রত্যেকেই আলাদা আলাদা কাজ আছে। তো যারা যারা ভেসো ডাইলেশন করতেছে ওই ধরনের কেমিক্যাল মেডিয়েটর কি করবে, এই আর্টারির উপর কাজ করবে, এই আর্টারির উপর অ্যাকশন করবে। তো অ্যাকশন করার পরে কি হবে, এই আর্টারি কি হবে, ভেসোডাইলেশন করবে, এই আর্টারিটা ডাইলেট করবে। ওই ভেসোডাইলেটর কম্পোনেন্ট যেগুলো আছে ওরা ওই আর্টারির উপর কাজ করবে, কাজ করে ওই আর্টারিটা ডাইলেশন ঘটাবে, যার কারণে ব্লাড সার্কুলেশনটা বেশি হবে। এটাকে বলা হচ্ছে হাইপারেমিয়া। এটাকে কি বলা হচ্ছে, হাইপারেমিয়া। ওই ভেসোডাইলেটর কম্পোনেন্ট গুলা ওই আর্টারির উপর কাজ করতেছে, ডাইলেট করতেছে, হাইপারেমিয়া হচ্ছে। ঠিক আছে, কাজ করতেছে কিসের উপর, এই আর্টারির উপর। ভেসোডাইলেটর কম্পোনেন্ট গুলা এই আর্টারির উপর কাজ করতেছে, এই আর্টারিটা ডাইলেট হচ্ছে। প্যাথোলজি কোথায়, এই আর্টারিতে। সমস্যা কোথায়, এই আর্টারিতে, যার কারণে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস। এই কম্পোনেন্ট গুলা কাজ করতেছে এই আর্টারির উপরে, কাজ করে সমস্যা কি করতেছে, আর্টারিটাকে ডাইলেট করে দিচ্ছে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, ব্লাড এখানে জমা হচ্ছে। সমস্যা কোথায়, আর্টারিতে। ভেসোডাইলেটর কম্পোনেন্ট গুলো কাজ করতেছে কোথায়, এই আর্টারির উপরে। ঠিক আছে, আসেন কনজেশনে। কনজেশনে কি, এই ভেনের নিজস্ব কোনো প্যাথোলজি না। ওই আর্টারি যেমন নিজস্ব প্যাথোলজি, আর্টারিটা ছিল এরকম হয়ে গেছে এরকম, ওই আর্টারি যেমন নিজস্ব প্যাথোলজি করছে, কনজেশনে এই ভেনের কোনো প্যাথোলজি নেই। ঠিক আছে, কি ঘটবে, সারাউন্ডিং কোনো ডিজিজের কারণে এই ভেনের উপর প্রেসার ইফেক্ট করবে। এই ভেনটা ধরেন এভাবে ছিল, এখান থেকে একটা ডিজিজ এসে প্রেসার ইফেক্ট দিল, এটা প্রেসার ইফেক্ট দিল, যার কারণে এই ভেন থেকে যে আউটফ্লোটা ছিল, ভেনাস যে আউটফ্লোটা ছিল, সেটা অবস্ট্রাকশন ঘটবে, সেটা অবস্ট্রাকশন ঘটবে। এখানে যেমন এই যে হাইপারমেকানো, এখানে ব্লাড অ্যাকুমুলেশন হয়ে বসে আছে, এখানে এই যে ব্লাড ফ্লো করার কথা ছিল, ব্লাড ফ্লো না করে সেখানে ব্লাড অ্যাকুমুলেশন ঘটবে। এটাকে বলতেছে কনজেশন। এখন দেখেন তো, আমি আপনাদেরকে তো বলছিলাম, বারবার বলেছিলাম যে এখানে কম্পোনেন্ট কাজ করতেছে, এখানে ভেসোডাইলেটর কম্পোনেন্ট কাজ করতেছে, কার উপরে, এই আর্টারির উপরে। প্যাথোলজি কোথায়, এই আর্টারিতে। ওই আর্টারিটাই ফুলে যাচ্ছে বা ডাইলেটেশন হচ্ছে। এখন এই ভেনে কি কিছু হচ্ছে, এই ভেনে কি থ্রম্বোসিস হয়েছে, এই ভেনে কি ইনফ্লামেশন হয়েছে, লেবোথ্রম্বোসিস আছে, এই ভেনে থ্রম্বোফ্লেবাইটিস হয়েছে, কিছুই তো হয়নি। এই ভেনের তো কোনো নিজস্ব প্যাথোলজি নেই, সারাউন্ডিং ডিজিজের প্রেসারিং ইফেক্টের কারণে ভেনাস অবস্ট্রাকশনটা বন্ধ হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি কনজেশন। যেহেতু ওই আর্টারির নিজস্ব প্যাথোলজি, ওটা অ্যাক্টিভ প্রসেস, এটা হলো প্যাসিভ প্রসেস। ঠিক আছে, আচ্ছা এখন এটাতে ব্লাডের কালারটা কি, ব্রাইট রেড। ব্লাডের কালারটা হলো ব্রাইট রেড। আর এটাতে ব্লাডের কালারটা কি, ব্লুইশ। কেন ব্লুইশ বা সায়ানোজড কেন, দুইটা কারণে। একটা হলো ডিউ টু রেড সেল স্টেসিস, আর একটা হলো ডিউ টু অ্যাকুমুলেশন অফ
ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ডিউ টু রেড সেল স্টেসিস, আর একটা হলো ডিউ টু অ্যাকুমুলেশন অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। এই দুইটা কারণে ব্লাডের কালারটা ব্লুইশ। এখন আসেন দেখেন আমরা ডিফারেন্সে যাই। কনজেশন প্যাসিভ প্রসেস, এটা অ্যাক্টিভ প্রসেস, এটা আর্টিরিওলার ডাইলেটেশন, এটা ইম্পেয়ার্ড ভেনাস ড্রেনেজ। আচ্ছা, এটাও আপনারা জানেন। এটা ব্লাডের কালারটা বলা হয়েছে, মেকানিজমটা দেওয়া হয়েছে, আর কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এই পিকচারটা বা এই প্রসেসটা যদি আপনাদের মাথায় থাকে, আমি আশা করব বা আমি আশা করি আপনাদের এই ডিফারেন্সে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তারপরে আমাদের যে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকে সেটা হলো ক্রনিক প্যাসিভ কনজেশন নিয়ে। ঠিক আছে, একটু দেখায় রাখি। ক্রনিক প্যাসিভ কনজেশনের এক্সাম্পলগুলো কি কি দেখেন, আপনাদের স্লাইডে ভাসতেছে কয়েকটা কন্ডিশনের কথা লেখা আছে। ক্রনিক প্যাসিভ এই কন্ডিশনগুলাই আমাদের পড়তে হবে। এখান থেকে সবগুলো কন্ডিশন পড়া লাগবে না, মেইনলি প্রথম দুইটা কন্ডিশনই আমাদের পরীক্ষা হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে সবগুলা নাম তো অবশ্যই জেনে রাখতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, কি কি? ব্রাউন ইন্ডুরেশন অফ লাং, নাটমেগ লিভার, কার্ডিয়াক স্ক্লেরোসিস, কনজেস্টিভ স্প্লিনোমেগালি, সিডোফাইব্রিটিক নোডিউলস, আর স্টেটিস ডার্মাটাইটিস অফ লেগ। আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো ব্রাউন ইন্ডুরেশন অফ লাং আর হলো নাটমেগ লিভার। লাঙে হলে তাকে আমরা কি বলি, লিভার হলে আমরা তাকে কি বলি। আচ্ছা, এটা তো বলতেছি, কিন্তু দেখেন সবার শেষে একটা জিনিস আছে, স্টেসিস ডার্মাটাইটিস অফ লেগ। এটা কি? নামটা আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, স্টেসিস কিসের স্টেসিস হচ্ছে? রেড সেলের স্টেসিস হচ্ছে। ডার্মাটাইটিস একটা ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন, একটা স্কিন ম্যানিফেস্টেশন অফ লেগ। কোথাকার? লেগে। তো লেগে বা লোয়ার এক্সট্রিমিটির কথা যদি আমরা বলি, এখানে দুই ধরনের ভেইন আছে। ওখানে দুই ধরনের ভেইন আছে। কি কি? একটা হলো আপনার সুপারফিশিয়াল ভেইন, আরেকটা হলো আপনার ডিপ ভেইন, তাই তো? একটা হলো সুপারফিশিয়াল ভেইন, আরেকটা হলো ডিপ ভেইন। তো সুপারফিশিয়াল ভেইন আর ডিপ ভেইনে যদি আপনার ইয়ে ঘটে, ওই কনজেশন ঘটে, সুপারফিশিয়াল ভেইন আর ডিপ ভেইনে যদি আপনার কনজেশন ঘটে, তাহলে কি ঘটবে? আপনার ওই ভেইনের ওভারলাইং যে স্কিন আছে, ওই ভেইনের ওভারলাইং যে স্কিন আছে, সেখানে কিছু এক্সিমেটাস লেশন দেখা যাবে। মানে কিছু কি ডার্মাটোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন দেখা যাবে, কিছু এক্সিমেটাস লেশন বা কিছু ডার্মাটোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন দেখা যাবে। সেটাকে আমরা বলি ডার্মাটাইটিস। কেন হচ্ছে? ওই যে রেড সেল স্টেসিসের কারণে। কোথায় হচ্ছে? লেগে হচ্ছে, যার কারণে বলে স্টেসিস ডার্মাটাইটিস অফ লেগ। ঠিক আছে, আসেন আমরা প্রথম ইয়েটা পড়ি, ব্রাউন ইন্ডুরেশন অফ লাং। লাঙে হলে আমরা তাকে কি বলতেছি? ব্রাউন ইন্ডিউরেশন অফ লাং। আচ্ছা, এখন আপনার লাঙের একটা টিস্যু আপনার কাছে কেটে পাঠালো, তো আপনি হিস্টোলজি দেখে বলেন যে না, লাঙে তো কনজেশন হয়েছে। লিভারে একটা টিস্যু আপনাকে স্লাইডে আপনাকে পাঠালো, আপনি দেখে বলেন যে না, লিভারে তো কনজেশন হয়েছে। কি দেখে আপনি বুঝবেন? হলমার্কটা কি? হলমার্কটা হলো HLM, হেমোসিডেরিন ল্যাডেন ম্যাক্রোফেজ। হেমোসিডেরিন ল্যাডেন ম্যাক্রোফেজ। এই হেমোসিডেরিনটা কি ভাইয়া? আমরা যখন ওই ইয়ে ক্লাস করছি, ওই যে সেল ইনজুরি ক্লাস করছি, সেল ইনজুরি ক্লাসে 5টা এন্ডোজেনাস পিগমেন্টের কথা বলা হয়েছে, বিলিরুবিন, বিলিভার্ডিন, হিমোসিডেরিন, লাইপোফ্লক্সিন, তো এগুলো বলা হয়েছে। তো হিমোসিডেরিন কি? একটা এন্ডোজেনাস পিগমেন্ট। ল্যাডেন ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ কি? একটা ফেগোসাইটিক সেল, তাই তো? তাহলে একটা এন্ডোজেনাস পিগমেন্ট একটা ফেগোসাইটিক সেলের উপর বসে আছে, ওটা দেখে আপনারা কি বলতেছেন? যে না, কনজেশন হয়েছে। কেন? এই হিমোসিডিন ল্যাডেন ম্যাক্রোফেজ হলো কনজেশনের হলমার্ক। হিমোসিডিন ল্যাডেন ম্যাক্রোফেজ যদি আমরা পাই, তাহলে আমরা কি বুঝবো? আরবিসির ব্রেকডাউন হয়েছে, অথবা পরীক্ষা হলে আরবিসি না থাকে হিমোগ্লোবিন থাকতে পারে, যা খুশি তা থাকুক, হিমোগ্লোবিন অথবা আরবিসির ব্রেকডাউন হয়েছে। ঠিক আছে, হিমোসিডিন ল্যাডেন ম্যাক্রোফেজ মানে কি? ফ্যাগোসাইটোসিস অথবা আরবিসি অথবা হিমোগ্লোবিন হ্যাজ বিন অকার্ড। আচ্ছা, যাই হোক, হিমোসিডিন ল্যাডেন ম্যাক্রোফেজ এটা হলো আমাদের মূল কথা, মুদ্রা কথা। এটা হলো কনজেশন বা ক্রনিক প্যাসিভ কনজেশনের হলমার্ক। এই হিমোসিডিন ল্যাডেন ম্যাক্রোফেজ যখন ক্রনিক প্যাসিভ কনজেশনে, ক্রনিক কন্ডিশনে যখন আমরা পাবো, তখন লাঙের কালারটা হয়ে যাবে ব্রাউন। আর আমি আগেই বলেছি ক্রনিক কন্ডিশন, এই ফাইব্রোসিস হলো ক্রনিক একটা ফিচার। ফাইব্রোসিসের কারণে লাংটা
লাংয়ের মাঝে কিছু ইনডিউরেশন দেখা যাবে, কিছু কিছু পার্ট লাংয়ে রেজড হয়ে যাবে, ঠিক আছে, কিছু কিছু পার্ট একটু ইনডিউরেটেড থাকবে। এই যে ক্রনিক ফাইব্রোসিসের কারণে, এই ফাইব্রোসিসের ফিচারের কারণে ক্রনিক কন্ডিশন আমরা এটা পাই। তাহলে এই যে রেস্ট হচ্ছে এই কারণে, এই ফাইব্রোসিসের কারণে আমরা বলতেছি ইনডিউরেশন। হেমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ যখন ডিপোজিশন হবে তার কারণে লাংয়ের কালারটা হবে ব্রাউন, তখন আমরা তাকে বলতেছি ব্রাউন ইনডিউরেশন অফ লাং। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো একিউট কন্ডিশনটা যখন পারসিস্ট করে তখনই তো তাকে আমরা ক্রনিক কন্ডিশন বলি, তাই না? তো একিউট কন্ডিশনে আমরা কি পাই? একিউট কন্ডিশনে আমরা কি পাই? একিউট কন্ডিশনে দেখেন আমরা কি পাই। একিউট কন্ডিশনে ধরেন লাংয়ের মাঝে ব্লাড যাচ্ছে কিভাবে? লাংয়ের মাঝে ব্লাড যাচ্ছে হলো অ্যালভিউলার সেপ্টা দিয়ে, তাই তো? অ্যালভিউলার সেপ্টা দিয়ে লাংয়ের মাঝে ব্লাড যাচ্ছে। তো লাংয়ের মাঝে এই যে ব্লাড যাচ্ছে অ্যালভিউলার সেপ্টা দিয়ে, সেখানে কনজেশন হলো, সেখানে ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার ঘটলো এবং সেখানে ব্লাড একুমুলেশন হলো। এই যে ব্লাড একুমুলেশন ঘটলো সেখানে, এই যে ব্লাড একুমুলেশন ঘটলো সেখানে, সেখানে হলোটা কি? আপনি যখন সিটি স্ক্যান করতে দেন ওই পেশেন্ট, সিটি স্ক্যান অফ দি চেস্ট দেন, তো আপনি কি দেখতে পারবেন? এমআরআই করতে দিলে আপনি সেখানে দেখতে পারবেন যে অ্যালভিউলার সেপ্টাটা ইডিমেটাস হয়ে আছে, এনগোজড হয়ে আছে। কারণ কি? সেখানে তো ব্লাড ডিপোজিশন হয়ে বসে আছে, সেখানে তো ব্লাড জমাট বেঁধে বসে আছে না। তাহলে আপনি অ্যালভিউলার সেপ্টাটা কি দেখতে পারবেন? ডাইলেটেড হয়ে বসে আছে বা এনগোজড হয়ে বসে আছে। আচ্ছা, সেখানে যদি আমরা বলি যে ভাইয়া আপনি দেখেন তো ওখানে হেমোরেজটা কি লোকালাইজড না জেনারেলাইজড? ওখানে যে ব্লাডটা জমা হয়ে হেমোরেজ যে হয়ে বসে আছে এটা কি লোকালাইজড না জেনারেলাইজড? আপনি তো দেখলেন ব্লাড জমাট হয়ে অ্যালভিউলার সেপ্টাতে বসে আছে, অ্যালভিউলার সেপ্টাটা মোটা হয়ে আছে, ফুলে আছে, সেটা কি ইডিমেটাস বা এনগোজড আপনি দেখছেন, সেটা অবশ্যই লোকালাইজড হেমোরেজ। ব্লাডটা ওখানে শুধুমাত্র ওখানে লোকালাইজড হয়ে বসে আছে, এটা হলো একিউট কন্ডিশন। যদি কনজেশন হয় অ্যালভিউলার সেপ্টাটা ফুলে যাবে, ইডিমেটাস হবে, আর কি হবে? লোকালাইজড একটা হেমোরেজ পাবে। এখন এই কন্ডিশনটাই যখন পারসিস্ট করবে 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 আস্তে আস্তে, তখন কি হবে? আলটিমেটলি ক্রনিক কন্ডিশন হবে। এই কন্ডিশনটা যদি আস্তে আস্তে পারসিস্ট করে, এই অ্যালভিউলার সেপ্টাটা আস্তে আস্তে পারসিস্ট করতে 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 এনগোজ থাকতে থাকতে ফুলতে 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 কি হবে? বার্স্ট আউট হয়ে যাবে। ফুলতে ফুলতে কি হয়ে যাবে? এক সময় বার্স্ট আউট হয়ে যাবে বা রাপচার হয়ে যাবে। এটা কিসে পাবো? ক্রনিকে পাবো। যখন রাপচার হয়ে যাবে এই ব্লাডটা কি হবে? স্পিল আউট হবে না। তখন কি লোকালাইজড হেমোরেজ থাকবে? তখন কি জেনারেলাইজড হয়ে যাবে না? ব্লাডটা যেখানে যেখানে স্পিল আউট হবে না। হ্যাঁ, তাহলে লোকাল এই একিউট কন্ডিশনে কি অ্যালভিউলার সেপ্টাটা এনগোজ থাকতেছে বা ইডিমেটাস থাকতেছে, ক্রনিক কন্ডিশনে রাপচার হয়ে যাচ্ছে। একিউট কন্ডিশনে হেমোরেজটা লোকালাইজড, ক্রনিক কন্ডিশনে হেমোরেজটা জেনারেলাইজড। হেমোসিডিন লেডেন ম্যাক্রোফেজটা আমরা কোন কন্ডিশনে পাবো? ক্রনিক কন্ডিশনে। এটা হলো একিউট কন্ডিশন আর ক্রনিক কন্ডিশনের মাঝে ডিফারেন্স, ঠিক আছে? আসেন এখন, এটা তো গেল লাং, এখন আমরা লিভার নিয়ে কথা বলবো, ঠিক আছে? লিভারে হলে তাকে আমরা বলি নাটমেগ লিভার। লিভারে হলে আমরা তাকে কি বলি? নাটমেগ লিভার। নাটমেগ কথাটা কেন বলা হয় এটা আপুরা ভালো জানেন ভাইয়াদের থেকে। নাটমেগ শব্দটা আসছে যে কি জয়ত্রী জয়ফল, অনেকে বলে যে কি সুপারি, ওইখান থেকে, ঠিক আছে? এটা মানে আর কি ছবিটা কিরকম, এটা ছবিটা হলো যে এরকম, অনেকটা আপনারা যদি ন্যাশনাল ফ্ল্যাগের কথা চিন্তা করেন তাহলে জাপানের ন্যাশনাল ফ্ল্যাগের সাথে অনেকটা সাদৃশ্য পাবেন। হ্যাঁ, ঠিক আছে? এটার পিকচারটা হলো অনেকটা এরকম। এটা কি দেখলেন? নাটমেগ লিভার, বা এটা কি সেন্ট্রালি কনজেশন থাকবে, সেন্ট্রালি কনজেশন থাকবে, পেরিফেরালি আনকনজেশন থাকবে। তার মানে এই যে এই বেসিক ধারণাটা আপনার মাথা মাঝে নিয়ে রাখতে হবে। সেন্ট্রালি কি থাকবে? কনজেশন থাকবে, পেরিফেরালি কি থাকবে? আনকনজেশন থাকবে। এটা হলো আপনার নাটমেগ লিভার। বুঝে গেছে? তার মানে এখন আপনি যখন লিভারের হিস্টোলজি পড়বেন, লিভারে ওই যে হেক্সাগোনাল যখন হিস্টোলজিগুলো পড়বেন, তখন সেন্ট্রাল হেপাটোসাইট বা লিভারের সেন্ট্রালি যা যা থাকবে সবগুলা কি হবে? কনজেশন হবে, সবগুলা কি রেডিশ হয়ে যাবে, সবগুলাতে কনজেস্টেড থাকবে। আর লিভার হিস্টোলজিতে পেরিফেরালি যা যা পড়বেন সবগুলা কি হবে? আনকনজেস্টেড থাকবে, ঠিক আছে? এই হলো আমাদের কনজেশনের মোটামুটি চ্যাপ্টার। এখন দেখেন আমরা কি কি কোশ্চেন আছে। আচ্ছা, হার্ট ফেলিউর সেন ইন ক্রনিক পালমোনারি কনজেশন ইজ অথবা আর, এটা আমাদের কোশ্চেন ছিল, ঠিক আছে? তো যাদের বেসিক ক্লিয়ার ছিল তারা এই কোশ্চেনটা পারছে। অনেকের এই কোশ্চেনে আমরা যখন পরীক্ষা থেকে বের হয়েছিলাম আমি শুনেছিলাম অনেকে এই কোশ্চেনটাতে 3টা ট্রু দিয়েছে, এ বি ডি,
আমার অনেক কলিগ এবং আমার অনেক ফ্রেন্ড বি আর ডি ট্রু দিয়েছিল, ঠিক আছে। আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, কারণ তখন তো ভাইয়া কোয়েশ্চেন পরে চিন্তা করার সম্ভাবনা খুবই কম। 200টা কোয়েশ্চেন, 1000 স্টেম, ঠিক আছে। সময় হলো মাত্র 180 মিনিট। 180 মিনিটে আপনাকে 1000 স্টেম দাগাতে হবে, আপনার এত চিন্তা করার সময় তো নাই। হার্ট ফেলিউর সেলস ইন ক্রনিক পালমোনারি কনজেশন ইজ অথবা আর, তারা এখানে একটা ক্লু দিছে, সেটা আপনাকে ধরতে হবে। তারপর দেখেন কার্বন লেডেন হিস্টিওসাইট, হিমোসিডিন লেডেন হিস্টিওসাইট, কার্ডিয়াক মায়োসাইট, লাইপোফুক্সিন লেডেন হিস্টিওসাইট, নিউমোসাইট, ঠিক আছে। 3টা হিস্টিওসাইট আছে, তার মানে টিস্যু ম্যাক্রোফেজ আছে। এখন আপনি যদি না জানেন যে ক্রনিক পেসিভ কনজেশনের হলমার্কটা হলো হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ, তাহলে আপনি কোয়েশ্চেনটা আনসার করতে পারবেন না প্রথমত। তারপর আপনি যদি জানেন যে না হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ আছে, আচ্ছা, তারপর আপনি এটা ভালো করে আপনি এটা পড়ে গেলেন না এই চ্যাপ্টারটা। তারপরে দেখেন এখানে কিন্তু হিস্টিওসাইট আছে 3টা, টিস্যু ম্যাক্রোফেজ আছে 3টা। সবাই জানে যে আচ্ছা হার্ট ফেলিউর সেল, আচ্ছা ম্যাক্রোফেজ তো থাকে কনজেশনে, 3টা ম্যাক্রোফেজ আছে, 3টা এখানে ফেগোসাইটিক সেল আছে, 3টা ফেগোসাইটিক সেল। অনেকে এটা ভেবে দেখাইছে, আবার অনেকে কি দেখাইছে হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ, আবার নিউমোসাইট, পালমোনারি কনজেশন হার্ট ফেলিউর সেল নিউমোসাইটও দেখাইছে, 1 2 নিউমোসাইট টাইপ 1 টাইপ 2 ভাবছে যে কোনটা থাকে এটা ভেবে দেখাইছে। মানে ক্রনিক পালমোনারি কনজেশন কথা বলছে। ক্রনিক পালমোনারি কনজেশন মানে হলো শুধু হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ, আর কোনো কিছুই না, ঠিক আছে। আচ্ছা, একুইট পালমোনারি কনজেশন, একুইট কনজেশন, হ্যাঁ ক্রনিক না। একুইটে কি অ্যালভিউলার ক্যাপিলারি ট্রু, এনগোর্স থাকবে অবশ্যই, অ্যালভিউলার সেপ্টাল ইডিমা ট্রু, ফোকাল হেমোরেজ অবশ্যই ট্রু, ফাইব্রোসিস থাকবে না ফলস, হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ ফলস। হিমোসিডিন লেডেন ম্যাক্রোফেজ কি ক্রনিকের ফিচার, আমি একটু আগে ভালো করে বলে দিয়েছি একুইট আর ক্রনিকের ডিফারেন্সটা। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন ভাস্কুলার কনজেশন মে লিড টু ব্রাউন ইন্ডুরেশন অফ লাং ট্রু, নাটমেগ লিভার ট্রু, বাকিগুলো ফলস। ব্রাউন এট্রোফি অফ হার্টটা কি স্যানাল এট্রোফি, যখন অ্যালডাইল এইজ থাকবে, অ্যালডাইল এইজে আপনার লাইপোফুক্সিন একটা ওয়ার অথবা টিয়ার পিগমেন্ট আছে, সেটা আপনার হার্টে ডিপোজিশন হবে, সেটাকে আমরা বলি ব্রাউন এট্রোফি অফ হার্ট, ঠিক আছে। আচ্ছা, ভাস্কুলার কনজেশন মে লিড টু সেম স্টেম। Pathology conditions caused by vascular congestion, brown nutmeg liver true, brown induration of lung false, strawberry gallbladder status dermatitis of leg true, chocolate cyst of ovary। strawberry of gallbladder কি false। gallbladder যখন এক্সেস কোলেস্টেরল জমা হবে, এক্সেস কোলেস্টেরল যখন জমা হবে তখন gallbladderটা কালার হবে কি স্ট্রবেরির মতো, ওটা কনজেশনের সাথে এটা কোনো রিলেশন নাই। আচ্ছা, তো 2020 এখান থেকে একটা কোশ্চেন এসেছে, দেখেন কি নতুন কোশ্চেনটা আসছে, আপনারা তো পরে বলবেন সলভ যদি এখন না করে দিই যে ভাই নতুন কোশ্চেন। ভাস্কুলার কনজেশন মে লিড টু, ফার্স্ট স্টেমস হলো হেমোক্রোমাটোসিস ফলস, সেকেন্ড স্টেমস ব্রাউন অ্যাট্রোফি অফ হার্ট, এখানে ট্রু দেওয়া সেটা ফলস হবে, চকলেট সিস্ট অফ ওভারি ফলস, নাটমেগ লিভার ট্রু, ব্রাউন ইন্ডিউরেশন অফ লাং ট্রু, ঠিক আছে। হুবহু প্রিভিয়াস কোয়েশ্চেন দিয়ে রাখছে, এটা 2020 কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে হেমোস্টেসিস, এটা ব্লাড ফিজিওলজির টপিকস, এটা আমাদের দরকার নেই, এটা পুরোপুরি ব্লাড ফিজিওলজি। ডিআইসি, এটাও ব্লাড ফিজিওলজির টপিকস, ডিআইসিটা অবশ্যই পড়ে যাবেন। আমি জানি না ব্লাড ফিজিওলজি ক্লাসটা কে নিচ্ছেন, কিন্তু ওই ভাইয়া অবশ্যই ডিআইসিটা পড়াবেন, ডিআইসিটা অবশ্যই পড়ে যেতে হবে। ডিআইসির পজোলজি এবং ডিআইসির ব্লাড পিকচারটা, কোন কোন ব্লিডিং টাইমস বাড়তেছে, কোন কোন টাইম বাড়তেছে, কোন কোন টাইমস কমতেছে, কোন কোন ফ্যাক্টর বাড়তেছে, সবগুলো পড়ে যেতে হবে ডিআইসি থেকে। আর হলো ডিআইসির কজোলজিটা, এই যে আমরা এইভাবে স্লাইড করে পড়াই, আমি জানি না ব্লাড ফিজিওলজিতে ভাইয়া কিভাবে দেখাচ্ছেন, কিন্তু ডিআইসি অবশ্যই পড়ে যেতে হবে, অবশ্যই পড়ে যেতে হবে। এটা ব্লাড ফিজিওলজির টপিকস, হ্যাঁ, এটা এই প্যাথোলজির টপিকস না। আমাদের পরবর্তী টপিকসে আমরা চলে যাই, এই যে ল্যাবরেটরি ফাইন্ডিংস অবশ্যই লাগবে ডিআইসি। হ্যাঁ, আমাদের পরবর্তী টপিকস আজকে থ্রম্বোসিস। থ্রম্বোসিস থেকে কি কি পড়তে হবে? হ্যাঁ, থ্রম্বোসিস থেকে প্রথমেই যেটা দেওয়া আছে এই যে দেখেন ভার্কোস্ট্রাইটটা পড়তে হবে। আগে আমরা বলি যে হোয়াট ইজ থ্রম্বাস। থ্রম্বাসটা কি? থ্রম্বাসটা হলো একটা সলিড মাস, সলিড ইন্ট্রাভাস্কুলার যেটা মাস, এটাকে আমরা বলি থ্রম্বাস। আচ্ছা, এটা কি ইন্টারপ্রেট সার্কুলেশনে ফর্মেশন হবে নাকি আনইন্টারপ্রেট সার্কুলেশনে ফর্মেশন হবে, সেটা আমাদের জানার একটা বিষয়। অবশ্যই আনইন্টারপ্রেট সার্কুলেশনে ফর্মেশন হবে থ্রম্বাসটা, অবশ্যই কি আনইন্টারপ্রেট সার্কুলেশনে ফর্মেশন হবে। এই যে থ্রম্বাস ফর্মেশনের যে প্রসেসটা, এটা কি আমরা বলতেছি থ্রম্বোসিস। থ্রম্বাস ফর্মেশনের যে প্রসেসটা, সেটাকে আমরা বলতেছি থ্রম্বোসিস। আচ্ছা,
থ্রম্বোসিস। এখন দেখেন আপনাদের স্লাইডে যেটা বের করা আছে ভার্কোস স্ট্রায়াড, এটাই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি কি আছে? এন্ডোথেলিয়াল ইনজুরি আছে, তারপরে অল্টারেশন অফ ব্লাড ফ্লো আছে, আর হলো হাইপার কোগুবিলিটি আছে। ঠিক আছে, এন্ডোথেলিয়াল ইনজুরিটা আমাদের পরীক্ষার জন্য ট্রিপল স্টার। অল্টারেশন অফ ব্লাড ফ্লো পড়া লাগবে না, হাইপার কোগুবিলিটি ইনফিনিটি স্টার। ঠিক আছে, ওটা ট্রিপল স্টার, ওটা অল্টারেশন অফ ব্লাড ফ্লো পড়া লাগবে না, হাইপার কোগুবিলিটিটা ইনফিনিটি স্টার। ঠিক আছে, যেটা পড়া লাগবে না এটা দিয়ে পড়া শুরু করি। অল্টারেশন অফ ব্লাড ফ্লো। ঠিক আছে, ব্লাড ফ্লো, নর্মাল ব্লাড ফ্লোকে আমরা কি বলি? নর্মাল ব্লাড ফ্লোকে বলি আমরা স্ট্রিমলাইন বা লেমিনার ব্লাড ফ্লো। এটা কি? এই যে এন্ডোথেলিয়াল, সেন্ট্রালি যাবে আরবিসি, ডাব্লিউবিসি, ওর দুই পাশ দিয়ে যাবে প্লাটিলেট, আর একদম এন্ডোথেলিয়ামে গা ঘেঁষে যাবে প্লাজমা। এটা হলো এন্ডোথেলিয়াম। ঠিক আছে, এই হলো নর্মাল ব্লাড ফ্লো অথবা লেমিনার ব্লাড ফ্লো অথবা স্ট্রিমলাইন ব্লাড ফ্লো। ঠিক আছে, এটা অল্টারেশন ঘটতে পারে দুই ভাবে, একটা হলো টার্বুলেন্স ঘটতে পারে, একটা হলো স্টেসিস ঘটতে পারে। এই হলো আপনাদের অল্টারেশন অফ ব্লাড ফ্লো। ঠিক আছে, এখান থেকে কি কোশ্চেন আসবে? এই কারণে এখান থেকে কোনো কোশ্চেনই আসে না। ঠিক আছে, এটা হলো সেন্ট্রালি যাবে কি আরবিসি ডব্লিউবিসি, দুই পাশ যাবে প্লাটিলেট, আর একদম এন্ডোথেলিয়ামে গা ঘেঁষে যাবে প্লাজমা। যদি আপনাকে পরীক্ষায় আসে সবচেয়ে ভেলোসিটি কার সবচেয়ে হাই বা কার সবচেয়ে বেশি, এই সেন্ট্রালি যে যাবে আরবিসি ডব্লিউবিসি। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই, এন্ডোথেলিয়াল ইনজুরি। ঠিক আছে, একটা লাইন বলি, হ্যাঁ সহজ একটা লাইন বলি, এন্ডোথেলিয়াল ইনজুরি কজেস থ্রম্বোসিস। এটার বিপরীত লাইনটা বলতে পারবেন? এন্ডোথেলিয়াল ইনজুরি কজেস থ্রম্বোসিস, এটার বিপরীত লাইনটা হলো ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম প্রিভেন্ট থ্রম্বোসিস। ঠিক আছে, যেহেতু এন্ডোথেলিয়াম ইনজুরি হলে থ্রম্বোসিস ঘটতেছে, তার মানে ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম কি থ্রম্বোসিসটাকে প্রিভেন্ট করতেছে। কারণটা কি? তার মানে ইনট্যাক্ট এন্ডোথেলিয়ামের কিছু অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টি আছে, ইনট্যাক্ট এন্ডোথেলিয়ামের কিছু অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টি আছে, যার কারণে ওই এন্ডোথেলিয়াম যখন ইনজুরি ঘটতেছে ওই অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টিগুলো লস হচ্ছে, যার কারণে আপনার থ্রম্বোসিস ঘটতেছে। ঠিক আছে, তাহলে আপনাকে জানতে হবে যে ইনট্যাক্ট এন্ডোথেলিয়ামের কি কি অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টি আছে। ইনট্যাক্ট এন্ডোথেলিয়ামের প্রথম যে অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টি আছে, ইনট্যাক্ট এন্ডোথেলিয়ামের দেখেন আমি একটু লিখে নিই তারপরে বলতেছি। এটা ব্লাড ফিজিওলজি ক্লাস যদি হয় তাহলে সহজ লাগবে, না হলে আমি শুধু বেসিকটা বলবো, আমি এত বেশি ডিটেইলে যাব না। ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম এই তিনটা জিনিস রিলিজ করতেছে। ঠিক আছে, কি রিলিজ করতেছে? হ্যাপারিন। এটা কি একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, হ্যাপারিন একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, আচ্ছা থ্রম্বোমোডুলিন কি? থ্রম্বোমোডুলিন কি করতেছে? ওরা থ্রম্বিনকে প্রোটিন সিতে রূপান্তর করতেছে। শুধু এতটুকু লিখেন, পরে আমি বলতেছি। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করতেছে? সে ফিব্রিন ক্লটটাকে লাইসিস করতেছে, মানে মুদ্রা কথা হলো ফিব্রিনও লাইসিস করতেছে। আচ্ছা, তাহলে কি কি রিলিজ করতেছে? ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম রিলিজ করতেছে হলো হ্যাপারিন, থ্রম্বোমোডুলিন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। হ্যাপারিন কি? ও নিজে হলো একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্টে আমরা দুইটা ক্লাসিফিকেশন পড়ছি ব্লাড ফিজিওলজি ক্লাসে, একটা ন্যাচারাল অথবা আর্টিফিশিয়াল অথবা সিনথেটিক, যেটাই হোক। তো হ্যাপারিন নিজে একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, তার মানে কি একটা অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টি। থ্রম্বোমোডুলিন কি করতেছে? থ্রম্বিনকে প্রোটিন সিতে রূপান্তর করতেছে। প্রোটিন সি, প্রোটিন এস এগুলো কি? অ্যান্টিকোয়াগুলেন্ট, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। ঠিক আছে, তার মানে থ্রম্বিনকে প্রোটিন সিতে রূপান্তর করতেছে। হ্যাঁ, একটা তার মানে কি অ্যান্টিকোয়াগুলেন্টে রূপান্তর করতেছে, তার মানে থ্রম্বোমোডুলিন এভাবে অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টিটা রিলিজ করতেছে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর রিলিজ করতেছে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর কি করতেছে? ফিব্রিন যে ক্লটটা আছে ফিব্রিন লাইসিস করতেছে, ওই ক্লটটাকে লাইসিস করে দিচ্ছে, এভাবে অ্যান্টি থ্রম্বোজেনিক প্রপার্টিগুলো রিলিজ করতেছে। তো দেখেন ইনট্যাক্ট এন্ডোথেলিয়াম, থ্রম্বোমোডুলিন, হ্যাপারিন আর হলো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এভাবে আপনার ওই অ্যান্টিথ্রম্বোজেনিক প্রপার্টিগুলো রিলিজ করতেছে। যখন এই এন্ডোথেলিয়াল ইনজুরি করতেছে এই প্রপার্টিগুলো লস হচ্ছে, যার কারণে আপনার থ্রম্বোসিস ঘটতেছে। আচ্ছা, কখন কখন এই এন্ডোথেলিয়াল ইনজুরিটা ঘটে? তখন আপনাদের এই যে পেজে, শীটের পেজে খুব সুন্দর করে লেখা আছে,
পেজ নাম্বার 30-তে যেমন আপনার মায়োকার্ডিয়াল ইনফেকশন, তারপরে অ্যাথেরোমাটাস প্লাগ, স্মোকিং, অ্যালকোহল, রেডিয়েশন ইনজুরি, হোমোসিস্টিনিউরিয়া, হোমোসিস্টিনেমিয়া, হোমোসিস্টিনিউরিয়া ঘটলেও ঘটবে, হোমোসিস্টিনেমিয়া এটা আপনাদের শিটে নেই, এটা হলো এন্ডোথেলিয়াল ইনজুরি ঘটবে। এই যে কয়েকটা কন্ডিশনের কথা বলছি এগুলো 30 নাম্বার পেজ আছে, এগুলো একবার চোখ বুলাবেন, ঠিক আছে? এই কন্ডিশনগুলো আপনার কাছে বেসিকটা কিন্তু আপনি জানেন এন্ডোথেলিয়াল ইনজুরি হলে কিভাবে থ্রম্বোসিস ঘটতেছে। এখন কখন কখন এন্ডোথেলিয়াল ইনজুরিটা ঘটে, অ্যাথেরোমাটাস প্লাগ, রেডিয়েশন ইনজুরি, স্মোকিং, অ্যালকোহল, হ্যাঁ, তারপর হোমোসিস্টিনিউরিয়া, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এই কন্ডিশনগুলো একটু আপনাকে জেনে রাখতে হবে, ঠিক আছে? এই হলো এন্ডোথেলিয়াল ইনজুরি। এখন এটা ট্রিপল স্টার বলেছিলাম আমি। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষা 4-5টা কোশ্চেন এসেছে এই টপিকসটা থেকে, যেটা ইনফিনিটি স্টার দিয়েছিলাম সেটা হলো এটা হাইপারকোয়াগুলেট স্টেট। এই ফ্লোচার্টটা আপনাদের শিটেও আছে, এটা রবিনসের একটা ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা মুখস্থ করতে হবে, মুদ্রা কথা একেবারে মুখস্থ করতে হবে। কিভাবে করবেন তা আমি জানি না, আমি একটা মেমোনিক্স ফালতু একটা মেমোনিক্স বলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু দেখেন কিভাবে কিভাবে পড়তে হবে। দেখেন প্রথম দুইটা হেডিংসে পড়বেন, প্রাইমারি, সেকেন্ডারি। সেকেন্ডারি আবার দুইটা ভাগ আছে, হাই রিস্ক ফ্যাক্টর, লো রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে? প্রাইমারি 3টা ভাগ আছে, কমন, রেয়ার, ভেরি রেয়ার। আপনার পরীক্ষায় কিভাবে আসতে পারে দেখেন, হোয়াট আর দি প্রাইমারি রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, এগুলো ট্রু হবে। হোয়াট আর দি সেকেন্ডারি রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, এই দুইটা ট্রু হবে। হোয়াট আর দি হাই রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, দুইবার এসেছে, এগুলো ট্রু হবে। হোয়াট আর দি লো রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, শুধুমাত্র এগুলো ট্রু হবে। হোয়াট আর দি রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, সবগুলো ট্রু হবে। বুঝাতে পারছি? প্রাইমারি রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস থাকলে কমন, রেয়ার, ভেরি রেয়ার, এখানে 3টা 2টা 8টা। হাই রিস্ক ফ্যাক্টর আছে এখানে কিছু কিছু, এটাও পড়তে হবে আলাদা করে, লো রিস্ক ফ্যাক্টরগুলো আলাদা করতে হবে। হাই রিস্ক ফ্যাক্টর, লো রিস্ক ফ্যাক্টর দুইটা একসাথে সেকেন্ডারি, আর প্রাইমারি জেনেটিক হলো এগুলা, ঠিক আছে? আপনি যদি এই যে আপনি রেয়ার, ভেরি রেয়ার ভেবে এগুলার বাদ রেখেন না, রেয়ার, ভেরি রেয়ার গুলো পরীক্ষার স্টেমে বেশি থাকে। এখন যদি দেখেন কমন কি আছে, ফ্যাক্টর 5 মিউটেশন, প্রথম দিন মিউটেশন, ইনক্রিজ লেভেল হলো 8, 9, 11 অথবা ফিব্রিনোজেন, রেয়ার এন্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, প্রোটিন সি ডেফিসিয়েন্সি, ফিব্রিনোলাইসিস ডিফেক্ট, হোমোজাইগাস, হোমোসিস্টিনিউরিয়া। এখন আপনার পরীক্ষায় যদি থাকে রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস প্রোটিন এস, এই প্রোটিন এস তো সিটি ছিল, বই তো ছিল, ছকে ছিল, ট্রু। প্রোটিন এস ডেফিসিয়েন্সিটা শব্দটা তো থাকতে হবে। প্রোটিন যদি থাকে রিস্ক ফর থ্রম্বোসিস, প্রোটিন এস তো একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, ওটা থাকলে তো কখনো রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস না। যদি ওটা ডেফিসিয়েন্সি থাকে, শব্দটা যদি ডেফিসিয়েন্সি উল্লেখ করে দেয় তাহলে ট্রু। যদি এন্টিথ্রম্বিন 3 থাকে শুধু, রিস্ক ফর থ্রম্বোসিস ফলস। যদি এন্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি শব্দটা থাকে তাহলে ট্রু, ঠিক আছে? এইভাবে পড়তে হবে, এটা ভাই মুখস্থ করতে হবে, এখানে কিছু বলার নাই। হাই রিস্ক আর লো রিস্কের জন্য আমি একটা মেমোনিক্স লিখে দিচ্ছি, খুবই ফালতু একটা মেমোনিক্স, যদি ভালো লাগে তাহলে লিখে রাখবেন, কিন্তু ক্লাসে এটা আমি লিখে আমি সবাইকে এটা মুখস্থ করাই ফেলি, ঠিক আছে? হাই রিস্ক ফ্যাক্টরের জন্য দেখেন ক্যাট ম্যাপ নিয়ে পিএইচডি করছে, ক্যাট ম্যাপ নিয়ে পিএইচডি করছে, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে কিভাবে মনে রাখবেন, সি দিয়ে হলো ক্যান্সার, সি দিয়ে ক্যান্সার, এ দিয়ে এট্রিয়াল ফিব্রিলাইজেশন, এ দিয়ে এট্রিয়াল ফিব্রিলাইজেশন, টি দিয়ে টিস্যু ইনজুরি, টি দিয়ে টিস্যু ইনজুরি, এম দিয়ে হলো এমআই, এম দিয়ে হলো এমআই, এ দিয়ে কি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, এ দিয়ে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, পি দিয়ে প্রলং ইমোবিলাইজেশন, পি দিয়ে প্রলং ইমোবিলাইজেশন, আরেকটা পি দিয়ে প্রস্থেটিক হার্ট ভালভ, পি দিয়ে প্রস্থেটিক হার্ট ভালভ, এইচ দিয়ে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, এইচ দিয়ে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, ডি দিয়ে ডিআইসি, ডি দিয়ে ডিআইসি। আরেকবার বলে দিচ্ছি, সি দিয়ে ক্যান্সার, এ দিয়ে এট্রিয়াল ফিব্রিলাইজেশন, টি দিয়ে টিস্যু ইনজুরি। টিস্যু ইনজুরি না থেকে সার্জারি থাকতে পারে, টিস্যু ইনজুরি না থেকে বার্ন থাকতে পারে, টিস্যু ইনজুরি না থেকে ট্রমা থাকতে পারে, যে কোনো ভাবে টিস্যু ইনজুরি হতে পারে। এম দিয়ে মায়োকার্ডিয়াল ইনফেকশন, এমআই, এ দিয়ে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, পি দিয়ে প্রলং ইমোবিলাইজেশন, আরেকটা পি দিয়ে প্রস্থেটিক হার্ট ভালভস,
এইচ দিয়ে হ্যাপাইন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, ডি দিয়ে ডিআইসি, এটা হলো হাই রিস্ক ফ্যাক্টরের জন্য। ঠিক আছে, আসেন লো রিস্ক ফ্যাক্টর। লো রিস্ক ফ্যাক্টর হলো সি সোহান। হ্যাঁ, লো রিস্ক ফ্যাক্টর হলো সি সোহান। আচ্ছা, সি সোহান দিয়ে কি, সি দিয়ে হাই রিস্ক ফ্যাক্টরে কি ছিল, ক্যান্সার। লো রিস্ক ফ্যাক্টরে কি, কার্ডিওমায়োপ্যাথি। লো রিস্ক ফ্যাক্টরে কি, কার্ডিওমায়োপ্যাথি। এস দিয়ে স্মোকিং, এস দিয়ে সিকেল সেল অ্যানিমিয়া, দুইটা। ঠিক আছে, স্মোকিং, সিকেল সেল অ্যানিমিয়া। ও দিয়ে হলো ওবেসিটি, ও দিয়ে হলো ওসিপি। ও দিয়ে হলো ওবেসিটি, ও দিয়ে ওসিপি। এইচ দিয়ে হাই রিস্ক ফ্যাক্টর কি ছিল, হ্যাপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া। লো রিস্ক ফ্যাক্টর হলো হাইপার ইস্ট্রোজেনিক স্টেট। হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, এটা হতে পারে আপনার প্রেগনেন্সি, হতে পারে আপনার কি পোস্টপার্টাম স্টেট, যে কোনো জায়গায়। এ দিয়ে হাই রিস্ক ফ্যাক্টরে কি ছিল, এট্রিয়াল ফিব্রিলেশন। এ দিয়ে হাই রিস্ক ফ্যাক্টরে কি ছিল, অ্যান্টিবডি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা, এ দিয়ে লো রিস্ক ফ্যাক্টর হলো অ্যাডভান্সড এজ, অ্যাডভান্সড এজ। এন দিয়ে হলো নেফ্রোটিক সিনড্রোম, এন দিয়ে হলো নেফ্রোটিক সিনড্রোম। আমি আরেকবার বলে দিচ্ছি, সি দিয়ে কার্ডিওমায়োপ্যাথি, এস দিয়ে স্মোকিং, এস দিয়ে সিকেল সেল অ্যানিমিয়া, ও দিয়ে ওবেসিটি, ও দিয়ে ওসিপি। এইচ দিয়ে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, এ দিয়ে অ্যাডভান্সড এজ, এন দিয়ে নেফ্রোটিক সিনড্রোম। এই হলো হাই রিস্ক ফ্যাক্টর লো রিস্ক ফ্যাক্টরের মাঝে কথাবার্তা। ঠিক আছে, এই যে দেখেন কোয়েশ্চেন, আচ্ছা এগুলো কোয়েশ্চেন পরে দেখাচ্ছি। ফ্যাক্টর পজিং ফর হাই রিস্ক ফ্যাক্টর ফর থ্রম্বোসিস, স্মোকিং কি, লো রিস্ক ফ্যাক্টর। ক্যান্সার, হাই রিস্ক। প্রস্থেটিক হার্ট ভালভ, আমার এর সাথে যদি এতক্ষণ যদি মুখস্থ হয়ে যাওয়ার কথা যদি হয়, প্রস্থেটিক হার্ট ভালভ কি, হাই রিস্ক ফ্যাক্টর। ওরাল কন্ট্রাসেপটিভ, লো রিস্ক। সিকেল সেল অ্যানিমিয়া, লো রিস্ক। এই যে দেখেন রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর যদি আসে, হাই রিস্ক, লো রিস্ক, প্রাইমারি সেকেন্ডারি সবগুলা ট্রু হবে। ঠিক আছে, এটা যখন মুখস্থ হয়ে যাবে তখন এগুলো পেরে যাবেন। ফ্যাক্টর প্রিডিসপোজিং ফর ডিভিটি, একই কোশ্চেন। অ্যাবনর্মালিটিস দ্যাট লিড টু থ্রম্বোসিস, এটা তো হলো এই যে একই কোশ্চেন। অ্যাবনর্মালিটিস দ্যাট লিড টু থ্রম্বোসিস, এটা শুধুমাত্র হাইপার কোগুলিটি আসবে না, এন্ডোথেলিয়াল ইনজুরি আসবে, ভার্কোজ স্ট্রাইড আসবে, হাইপার কোগুলিটি সব কিছুই আসবে। ঠিক আছে, আচ্ছা আমাদের পরবর্তী টপিকসে যাই। আচ্ছা, তো থ্রম্বোসিস থেকে আমরা কি কি পড়লাম, ভার্কোজ স্ট্রাইডলে মেইনলি পড়ছি। তারপরে আমাদের তিনটা ডিফারেন্স পড়তে হবে। ভার্কোজ স্ট্রাইডের পরে তিনটা ডিফারেন্স পড়তে হবে। তিনটা ডিফারেন্সের মাঝে দুইটা ডিফারেন্স শিটে আছে, দুইটা ডিফারেন্স শিটে আছে। কি কি, একটা ডিফারেন্স হলো ক্লট এবং থ্রম্বাসের মাঝে, একটা ডিফারেন্স হলো ক্লট আর থ্রম্বাসের মাঝে। আরেকটা ডিফারেন্স হলো ফ্লেবোথ্রম্বোসিস আর থ্রম্বোফ্লেবাইটিসের মাঝে, ফ্লেবোথ্রম্বোসিস আর থ্রম্বোফ্লেবাইটিস, এই দুইটা ডিফারেন্সই শিটে আসছে। ফ্লেবোথ্রম্বোসিস থ্রম্বোফ্লেবাইটিস আছে পেজ নাম্বার 35 এ, ক্লট এবং থ্রম্বাস আছে পেজ নাম্বার 36 এ। এই দুইটা ডিফারেন্স আছে। আরেকটা ডিফারেন্স পড়তে হবে আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই। আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই, আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই, এই ডিফারেন্সটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই দুইটা ডিফারেন্স যেহেতু শিটে আছে, এই দুইটা ডিফারেন্স শিট থেকে পড়ে নেবেন। এই ডিফারেন্সটা শিটে নাই, এই ডিফারেন্সটা আমি একটু লিখে দেওয়ার চেষ্টা করতেছি। আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস। আচ্ছা, তাহলে দেখেন যে আর্টেরিয়াল থ্রম্বাই আর ভেনাস থ্রম্বাইয়ের মাঝে ডিফারেন্সটা দেখেন। আর্টেরিয়াল থ্রম্বাই আর ভেনাস থ্রম্বাইয়ের মাঝে ডিফারেন্স, পাঁচটা পয়েন্টে আমরা দেখব। সাইট, কজ, ডাইরেকশন, অ্যাটাচমেন্ট, নেচার। সাইট, কজ, ডাইরেকশন, অ্যাটাচমেন্ট, নেচার। আচ্ছা, সাইটে কি আমরা পাবো, সাইটে পাবো হলো আমরা করোনারি, ফিমোরাল, সেরেব্রাল, আর্টেরিয়াল থ্রম্বাই। ঠিক আছে, যখন আমরা ভেনাস থ্রম্বাইয়ের দিকে যাচ্ছি, ভেইনস অফ লোয়ার এক্সট্রিমিটি, পোর্টাল ভেইন, হেপাটিক ভেইন, প্রোস্টেটিক প্লেক্সাস। ভেইনস অফ লোয়ার এক্সট্রিমিটি এখানে ব্র্যাকেটে 90% লিখবেন। ভেইনস অফ লোয়ার এক্সট্রিমিটি, পোর্টাল ভেইন, হেপাটিক ভেইন, প্রোস্টেটিক প্লেক্সাস, আরো আছে ভেইন, ইউটেরিয়ান ভেইন আছে, ওভারিয়ান ভেইন আছে, এই কারণে এক্সেট্রা লিখছি। আচ্ছা, কজ, কজ তো আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই, থ্রম্বোসিসের যত এই যে এত যে আমরা কজ পড়ছি সবগুলো তো সেমই আছে আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাইয়ের ক্ষেত্রে। জাস্ট অল্টারেশন অফ ব্লাড ফ্লো, দুইটা জিনিস বলছিলাম, টার্বুলেন্স, স্টেসিস। টার্বুলেন্স হলে আর্টেরিয়াল থ্রম্বাই, স্টেসিস হলে ভেনাস থ্রম্বাই। ঠিক আছে, আসেন ডাইরেকশন।
এটা দেখেন লিখছি রেট্রোগেট, এটা হলো টুয়ার্ডস ব্লাড ফ্লো, দুইটা দুইভাবে লিখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভেনাস থ্রম্বাই হলো টুয়ার্ডস ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো যেদিক দিয়ে ফ্লো করতেছে থ্রম্বাই ওদিক দিয়ে ফ্লো করবে, ঠিক আছে। আর রেট্রোগেট ফ্লো মানে হলো ব্লাড ফ্লো যদি এদিক দিয়ে করে থ্রম্বাইটা জাস্ট তার অপোজিট দিকে ফ্লো করবে, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় অপোজিট টু দি ব্লাড ফ্লো অথবা রেট্রোগেট ফ্লো। আচ্ছা, তারপর হলো অ্যাটাচমেন্ট। আর্টেরিয়াল থ্রম্বাই কি ফার্মলি অ্যাটাচ টু ভেসেল ওয়াল, ফার্মলি অ্যাটাচ টু ভেসেল ওয়াল, আর ভেনাস থ্রম্বাই হলো লুজলি অ্যাটাচ টু ভেসেল ওয়াল। আচ্ছা, আর নেচারটা কি আর্টেরিয়াল থ্রম্বাই হলো ফ্রিকুয়েন্টলি অক্লুসিভ আর ভেনাস থ্রম্বাই হলো অলমোস্ট অক্লুসিভ। আর্টেরিয়াল থ্রম্বাই ফ্রিকুয়েন্টলি অক্লুসিভ, ভেনাস থ্রম্বাই হলো অলমোস্ট অক্লুসিভ। আর একটা জিনিস আছে কম্পোজিশনে আমি একটা জিনিস বলি যে দুইটা থ্রম্বাইয়ের কম্পোজিশন কিন্তু সেম, প্লাটিলেট থাকবে, আরবিসি থাকবে, ফিব্রিন থাকবে, লিউকোসাইট থাকবে, সবকিছু থাকবে, বাট আর্টেরিয়াল থ্রম্বাইয়ে প্লাটিলেটের পরিমাণটা বেশি থাকবে। আর ভেনাস থ্রম্বাই যেহেতু এটা মানে আর কি ভেনাস থ্রম্বাই, এটাতে আরবিসির পরিমাণটা বেশি থাকবে, যার কারণে এটা কালারটা একটু বেশি রেডিশ হবে, ঠিক আছে। এটার কালারটা একটু তুলনামূলক পেইড হবে এটার তুলনায়, কারণ এটাতে ম্যাক্সিমাম কি থাকে প্লাটিলেট, আর ভেনাস থ্রম্বাই বেশি কি থাকে আরবিসি। তাহলে এই 5টা পয়েন্ট আপনারা কষ্ট করে লিখে রাখবেন, ঠিক আছে। তো আমরা কি পড়ছি, আমরা ভার্কোস স্ট্রাইড পড়ছি থ্রম্বোসিস থেকে, 3টা পার্থক্য পড়ছি। ভার্কোস স্ট্রাইডের 3টা টপিক এক্স পড়ার পরে তারপর 3টা পার্থক্য, আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই, ক্লট থ্রম্বাস, আর হলো থ্রম্বোফ্লেবাইটিস, ফ্লেবোথ্রম্বোসিস। তারপরে যেটা পড়বো আমরা সেটা হলো এই যে দেখেন আপনাদের স্লাইডে যেটা বের করা আছে ফেইট অফ থ্রম্বাস, আপনাদের শীটে আছে, বইয়ে আছে, রবিনসে আছে, খালেক্সের বই আছে, যেখানে খুশি থাকুক। আমরা এই জেনেসিসের যেটা দেওয়া আছে এটা আমরা খালেক্সের বই থেকে নিয়েছি, এই ফেট অফ থ্রম্বাস এই ফ্লোচারটা। অবশ্যই ফ্লোচারটা পড়বো, আমরা রিডিংটা পড়বো না, রিডিংটা পড়লে একটা দুইটা স্টেম আমাদের ছুটে যেতে পারে, কিন্তু আমরা এই ফ্লোচারটা পড়বো ফেট অফ থ্রম্বাসের খালেক্সের বই থেকে যেটা নেওয়া। এটা যদি আপনি পড়েন তাহলে আপনার একটা স্টেমও আপনার মিস হবে না, ঠিক আছে। এই যে দেখেন ফলোইং এট দ্য ফেট অফ থ্রম্বাস, দেখেন ফলোইং এট দ্য ফেট অফ থ্রম্বাস। আচ্ছা, এই যে এই ডিফারেন্সটা এটা আপনাদের শীটে আছে, এটা আমি নতুন করে দেখালাম না। যাই হোক, ওই ফেট অফ থ্রম্বাসটা যদি আপনার ফ্লোচারটা পড়েন তাহলে এই দুইটা কোয়েশ্চেন আনসার করতে পারবেন। এর আগে আমরা কিছু কোয়েশ্চেন আমরা রেখে এসেছিলাম, এই কোয়েশ্চেনগুলো আমরা একটু এখন দেখব। আচ্ছা, যেমন 19 এসেছে ইন ভেনাস থ্রম্বোসিস দি থ্রম্বাই আর, এই আমরা যদি ডিফারেন্সটা দেখি অলমোস্ট অক্লুসিভ ট্রু, তারপর আছে রিচ ইন প্লাটিলেট, রিচ ইন প্লাটিলেট কোনটা আর্টেরিয়াল থ্রম্বাই, তার মানে একটা ফলস। কমন ইন পেরিপ্রোস্টেটিক প্লেক্সাস, 90% থাকে কোথায় ভেইনস অফ লোয়ার এক্সট্রিমিটি, তাহলে যদি আসে কমন ইন পেরিপ্রোস্টেটিক প্লেক্সাস তার মানে কি ফলস। অ্যাটাচ টু ভেসেল ওয়াল, দেখেন তো ভেনাস থ্রম্বাই কি লুজলি অ্যাটাচ টু ভেসেল ওয়াল, লুজলি অ্যাটাচ তো আছে, অ্যাটাচ তো আছে মানে ট্রু। ডেভয়েস অফ লাইন অফ জেন, না লাইন অফ জেন আর্টেরিয়াল থ্রম্বাই ভেনাস থ্রম্বাই দুটোতেই থাকবে, তার মানে কি হবে এটা ডেভয়েস অফ লাইন অফ জেন থাকলে ফলস। আচ্ছা, ভার্কোস স্ট্রাইড ইনক্লুডস, এটা আপনারা সবাই জানেন কোন 3টা ট্রু হবে, এটা আমার বলার কিছু নাই। আচ্ছা, এই হলো হাই রিস্ক ফ্যাক্টর, এগুলো বলা হয়েছে আপনাদেরকে কিভাবে কোশ্চেন থাকতে পারে। তাহলে আমরা থ্রম্বোসিস থেকে কি কি পড়বো আর একটু বলে দিই। ভার্কোস স্ট্রাইড পড়বো, এন্ডোথেলিয়াল ইনজুরি, হাইপারকোয়াগুলিটি, 3টা ডিফারেন্স পড়বো, ফ্লেবোথ্রম্বোসিস, থ্রম্বোফ্লেবাইটিস, ক্লট থ্রম্বাস, আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই। আপনাদের শীটে সব কিছুই আছে, আর মাঝখানে 2টা পেজ 32, 33-তে আর্টেরিয়াল থ্রম্বাই, ভেনাস থ্রম্বাই একটু ডেসক্রিপশন আছে। এই ডেসক্রিপশনটা আমি চেষ্টা করছি ডিফারেন্স আকারে তুলে দেওয়ার জন্য যাতে আপনাদের পড়তে খুব সুবিধা হয়, ঠিক আছে। এরপরে আছে হলো ফ্লেবোথ্রম্বোসিস, থ্রম্বোফ্লেবাইটিসের ডিফারেন্স, তারপরে পেজে আছে থ্রম্বাস ক্লটের ডিফারেন্স, এবং লাস্টে আছে ফেট অফ থ্রম্বাস। এই জিনিসগুলো আপনাদের সাথে ডিসকাস করা হয়েছে। আচ্ছা, পরবর্তী টপিক ছিল আমাদের এম্বোলিজম। এম্বোলিজম থেকে সবগুলা এম্বোলিজম আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, সবগুলা এম্বোলিজম আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। কোনগুলো এম্বোলিজম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা বলতেছি। হোয়াট ইজ এম্বোলাস, আমরা যেমন থ্রম্বাসটা পড়েছি, থ্রম্বোসিস পড়েছি, এম্বোলিজম যাওয়ার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ এম্বোলাস, তারপরে হলো হোয়াট ইজ এম্বোলিজম। ওটা যেমন বলেছিলাম সলিড ইন্ট্রাভাস্কুলার মাস, এই এম্বোলাসটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, এটার কারণে বিভিন্ন নাম আছে আমাদের, হ্যাঁ এম্বোলাস। এই সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে এম্বোলাসটা। এই যে প্রসেসটা এটাকে আমরা বলতেছি এম্বোলিজম। কি কি ধরনের এম্বোলিজম হতে পারে আসেন আমরা প্রথমে মেইন টাইপসে আসি। এম্বোলিজমের টাইপসে মেইনলি আমরা 5টা থেকে টাইপস পাই। কি কি? পালমোনারি এম্বোলিজম, সিস্টেমিক এম্বোলিজম, তারপরে ফ্যাট এম্বোলিজম, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, এয়ার এম্বোলিজম, এগুলো আমরা পাই। তো এগুলো তো কম্পোজিশনের উপর ভিত্তি করে আমরা করি, কিন্তু মেইনলি আমরা আমাদের ওয়ার্ডে কি ধরনের পেশেন্ট সবচেয়ে বেশি পাই? আমরা পাই ধরেন পালমোনারি এম্বোলিজম বেশি পাই,
তারপরে আর আমরা কি পাই, ফ্যাট এম্বোলিজম বেশি পাই। আপনাদের পরীক্ষার জন্য কিন্তু এম্বোলিজমে এই দুইটা টাইপসই মেইনলি ইম্পর্টেন্ট, একটা হলো পালমোনারি এম্বোলিজম আর একটা হলো ফ্যাট এম্বোলিজম। এখন পালমোনারি এম্বোলিজমটা কি? হ্যাঁ, পালমোনারি এম্বোলিজমের কথা যদি আমি বলতে চাই, তাহলে পালমোনারি এম্বোলিজমের কথা বলতে হলে প্রথমে আমরা প্যাথোজেনেসিস থেকে আসি। পালমোনারি এম্বোলিজমের প্যাথোজেনেসিসটা কি? খুব সহজে একটা প্যাথোজেনেসিস, যে কিভাবে এম্বোলিজমটা আমাদের ঘটে। যেমন আমাদের হায়ার এক্সট্রিমিটি থেকে আমাদের হার্টে ব্লাড আসবে কিভাবে? সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে। লোয়ার এক্সট্রিমিটি থেকে ব্লাড আসবে হার্টে কিসের মাধ্যমে? ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে। তো ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে ব্লাডটা চলে যায় কোথায়? ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে ব্লাডটা চলে যায় হলো হার্টের রাইট এট্রিয়াম। ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে ব্লাডটা চলে যাচ্ছে হার্টের রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক। তাহলে এই যে ইনফিরিয়র ভেনা কেভা আর এই যে পালমোনারি ট্রাঙ্ক চলে আসলো রাইট ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক। এখন যদি আমি আপনাদের একটা কোশ্চেন করি, খুবই সহজ একটা কোশ্চেন, যে ইনফিরিয়র ভেনা কেভার ডায়ামিটার বেশি নাকি পালমোনারি ট্রাঙ্কের ডায়ামিটার বেশি? আপনারা সবাই একটা জিনিসই বলবেন, যে ইনফিরিয়র ভেনা কেভার ডায়ামিটার বেশি। তাহলে ইনফিরিয়র ভেনা কেভার যদি ডায়ামিটার বেশি হয়, এখন যদি আমি আপনাদেরকে বলি, তাহলে এম্বোলাইটা লঞ্চ করবে কোথায়, আটকে যাবে কোথায়? ইনফিরিয়র ভেনা কেভাতে নাকি পালমোনারি ট্রাঙ্কে? যদি সহজ একটা কোশ্চেন ধরি, আর সবাই সহজ উত্তর, যেহেতু ইনফিরিয়র ভেনা কেভার ডায়ামিটারটা বেশি, পালমোনারিটা লঞ্চ করবে বা স্টাক হয়ে যাবে কোথায়? পালমোনারি ট্রাঙ্কে। এই যে পালমোনারি ট্রাঙ্কে যখন এম্বোলাইটা লঞ্চ করবে বা আটকে যাবে, তখন তাকে আমরা বলতেছি কি? পালমোনারি এম্বোলিজম। এখন দুইটাই আছে, ঠিক আছে? একটা হলো পালমোনারি ট্রাঙ্কে, পালমোনারি ট্রাঙ্কে যদি লঞ্চ করে, পালমোনারি ট্রাঙ্কে যদি লঞ্চ করে, তখন আমরা তাকে বলবো হলো স্যাডল এম্বোলিজম। পালমোনারি ট্রাঙ্কের বাইফার্কেশনে, পালমোনারি ট্রাঙ্কের এই যে বাইফার্কেশন, পালমোনারি ট্রাঙ্কের এই যে বাইফার্কেশনে যখন লঞ্চ করবে, তখন আমরা তাকে বলতেছি হলো স্যাডল এম্বোলিজম। আর কিছু কিছু বাবুদের কিছু মানে কনজেনিটাল হার্ট ডিস থাকে, যেমন যদি কারো এএসডি থাকে, তাহলে তার ব্লাডটা রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে না এসে সরাসরি কোথায় চলে যাবে? লেফট এট্রিয়ামে। কারো যদি ভিএসডি থাকে, তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা পালমোনারি ট্রাঙ্কে না গিয়ে সরাসরি কোথায় চলে যাবে? লেফট ভেন্ট্রিকলে। কারো যদি এএসডি থাকে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম, কারো যদি ভিএসডি থাকে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? তখন যে এম্বোলিজমটা দেখা যাবে তাকে আমরা বলবো প্যারাডক্সিক্যাল এম্বোলাই। এটাকে আমরা প্যারাডক্সিক্যাল এম্বোলাই। আর যদি এম্বোলাইটা পালমোনারি ট্রাঙ্কের এই বাইফার্কেশন লঞ্চ করে, তখন তাকে আমরা বলবো স্যাডল এম্বোলাই। এই হলো পালমোনারি এম্বোলিজমের প্যাথোজেনেসিস। ঠিক আছে? এই দেখেন আপনাদের এখানে যে স্লাইড, এই যে স্যাডল এম্বোলিজম, প্যারাডক্সিক্যাল এম্বোলিজম, মোটামুটি এই প্যাথোজেনেসিসটা যদি এখন আপনারা রিডিং পড়েন, আশা করি আপনাদের কঠিন লাগার বা না বোঝার মতো কিছু থাকবে না। আচ্ছা, এখন পরীক্ষায় যেটা থাকে, এটা আপনাদের শিটে আছে, কনসিকুয়েন্সেস অফ পালমোনারি এম্বোলিজম।
ঠিক আছে। কনসিকুয়েন্সেস অফ পালমোনারি এম্বোলিজম, কনসিকুয়েন্সেস অফ পালমোনারি এম্বোলিজমটা এটা তো এখানে বোঝানোর কিছু না, এটা মুখস্থ করতে হবে। এটা আপনাদের পেজ নাম্বার 38 এ আছে। স্মল এম্বোলাই থাকতে পারে, মিডিয়াম সাইজ এম্বোলাই থাকতে পারে, লার্জ সাইজ এম্বোলাই থাকতে পারে, মাল্টিপল এম্বোলাই থাকতে পারে। তো স্মল সাইজ এম্বোলাই হলে কি হবে, মেইনলি সাইলেন্ট থাকবে। মিডিয়াম সাইজ এম্বোলাই হলে কিছু কিছু ফিচার আছে ওগুলো পাওয়া যাবে। লার্জ সাইজ এম্বোলাই হলে পেশেন্টের সাডেন ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, কর পার্মানেন্টলি বা রাইটার ফেলিওর হতে পারে, সাডেন ডেথ পর্যন্ত হতে পারে। অ্যাটলিস্ট 60% সার্কুলেশন যদি অবস্ট্রাক্ট করে, লার্জ এম্বোলাইটা অ্যাটলিস্ট 60% সার্কুলেশন যদি ব্লক করে, তখন আপনার পেশেন্টের সাডেন ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। আচ্ছা, তো এই হলো আপনাদের পালমোনারি এম্বোলিজম। কনসিকুয়েন্সেসটা একটু কষ্ট করে এখান থেকে দেখে নিতে হবে শীট থেকে, কারণ এটা হলো মুখস্থ জিনিস। আমি পালমোনারি এম্বোলিজমের প্যাথোজেনেসিসটা বলে দিছি। এখন স্মল হলে কি হবে, মিডিয়াম হলে কি হবে, লার্জ হলে কি হবে, মাল্টিপল হলে কি হবে, এটা আপনাদের একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এটা সাডেন ডেথ হবে, নিউরোলজিক্যাল সিমটমস, তারপর ডিআইসি, পালমোনারি হাইপারটেনশন, কর পালমোনারি, কোনটা কোনটা পাওয়া যাবে পালমোনারি এম্বোলিজমের কনসিকুয়েন্সেস। ঠিক আছে, আসেন ফ্যাট এম্বোলিজম। ফ্যাট এম্বোলিজম আমাদের পড়তে হবে হলো মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া, এই তিনটা জিনিস। ফ্যাট এম্বোলিজম কখন পাওয়া যায় এটা আমরা সবাই জানি। ফ্যাট এম্বোলিজম যে কোনো একটা মেজর অর্থোপেডিক প্রসিডিউরে বা অর্থোপেডিক কন্ডিশনে, ওপেন ফ্র্যাকচার বা ক্লোজ ফ্র্যাকচারের দিকে আমরা এই ফ্যাট এম্বোলিজমটা পাই। তো ওপেন ফ্র্যাকচারের দিকে কি ঘটে, ফ্যাট এম্বোলিজম আমরা কখন বলবো? ফ্যাট এম্বোলিজম 10% কেসে ওরা ফ্যাটাল, কারণ 10% কেসে ওরা সাইন সিমটম প্রডিউস করে। 1 থেকে 3 দিন সময় লাগে সাইন সিমটমটা প্রডিউস করতে। এই তিনটা জিনিস লিখে রাখবেন। 10% কেসে ওরা সাইন সিমটম প্রডিউস করে, তখন তাদেরকে বলা হয় ফ্যাট এম্বোলিজম সিনড্রোম। 10% কেসে ওরা ফ্যাটাল, আর 1 থেকে 3 দিন লাগে ওদের সাইন সিমটমটা প্রডিউস হতে। ঠিক আছে, আচ্ছা, এই হলো আপনাদের ফ্যাট এম্বোলিজম। এখন মেজর ক্রাইটেরিয়া কি, মাইনর ক্রাইটেরিয়া কি? মেজর ক্রাইটেরিয়া তিনটা। একটা হলো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি থাকবে, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি যতগুলো ফিচার আছে এগুলো থাকবে, নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে, আর হলো পেটিকিউলার রেস্ট থাকবে, পেটিকিয়াল রেস্ট থাকবে। এই তিনটা হলো মেজর ক্রাইটেরিয়া। নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সি, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, আর হলো পেটিকিউলার রেস্ট। এটা হলো মেজর ক্রাইটেরিয়া। মাইনর ক্রাইটেরিয়া এজ এ হলো আপনারা সবাই জানেন, একটা পেশেন্ট যখন এম্বোলিজমে চলে যায়, ফ্যাট এম্বোলিজমে, তখন তার টেকিকার্ডিয়া থাকবে, তার টেকিপ নিয়ে থাকবে, তার ফিভার থাকবে। এই যে মনে করেন একটা ওপেন ফ্র্যাকচার হলো, বোনস থেকে ফ্যাট গ্লোবিউলস গুলো বের হয়ে আসলো, ফ্যাট গ্লোবিউলস গুলো বের হয়ে যখন ব্লাডে চলে আসবে, এই ফ্যাট গ্লোবিউলস গুলো যদি বেশি বেশি গিয়ে আরবিসির সাথে স্টিকি হয়ে বা বাইন্ড হয়ে বসে থাকে, আপনি পেশেন্টের সিভিসি করতে দিবেন, আপনি পেশেন্টের এনিমিয়া পাবেন। ওই ফ্যাট গ্লোবিউলস গুলো আমরা যখন একটা অর্থোপেডিক যখন চলে আসে ওপেন ফ্র্যাকচার, যখন আমরা ওই ফ্যাট গ্লোবিউলস গুলো বের হয়ে যদি ব্লাডে চলে যায়, ওরা যদি বেশি কি ব্লাড
প্লাটিলেটের সাথে বসে থাকে আপনি পেশেন্টের সিবিসি করতে দিবেন, থ্রম্বোসাইটোপেনিয়া পাবেন। যেটার সাথে বাইন্ড করে বসে থাকবে আপনি ওটা কনসিকুয়েন্সেসটা পাবেন। যদি গিয়ে বেশি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে বসে থাকে আপনি এনিমিয়া পাবেন, যদি বেশি গিয়ে প্লাটিলেটের সাথে বাইন্ড করে বসে থাকে আপনি থ্রম্বোসাইটোপেনিয়া পাবেন। ঠিক আছে, এই যে টেকিকার্ডিয়া, টেকিপনিয়া, ফিভার, তারপরে এনিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলা হলো আপনার মাইনর ক্রাইটেরিয়া। আর যে তিনটা বলছি রেসপিরেটরি, নিউরোলজিক্যাল আর হলো পেটিকুলার রেশ, এই তিনটা হলো মেজর ক্রাইটেরিয়া। ঠিক আছে, আসেন ফ্যাট এম্বোলিজম সিন্ড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই pulmonary insufficiency true, neurological symptoms true, anemia true, painful condition called the bend false, decompression sickness false, এগুলা এয়ার এম্বোলিজমে পাওয়া যায়। ঠিক আছে, সেম কোশ্চেন সেম স্টেম। ফ্যাট এম্বোলিজম occurs 2 hours after injury, 1 থেকে 3 দিন লাগে false, occurs 2 days after injury true, causes mainly cerebral symptoms হয়, mainly chest symptoms এটাও হয়, physical petechial rash। আচ্ছা, এখন আমি একটা জিনিস স্টেম বলেছিলাম যে একটা স্টেম আমি এখানে ফলস বলছিলাম, এই যে 4 নাম্বার স্টেমটা পেইনফুল কন্ডিশন কল্ড দি বেন্ড, এটা আমি বলছিলাম যেটা এয়ার এম্বোলিজমে পাওয়া যায়। এয়ার এম্বোলিজমের কজটা যদি আপনারা চান ওই ফ্যাট এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম পড়ার পরে এয়ার এম্বোলিজমের কজটা ওয়ান স্টার দিয়ে পড়ে রাখতে পারেন, এতটা ইম্পর্টেন্ট না। এয়ার এম্বোলিজমের এই যে বেন্ড জিনিসটা কি, এয়ার এম্বোলিজম কাদের ক্ষেত্রে বেশি দেখা যায়? এয়ার এম্বোলিজম দেখা যায় হলো বেশিরভাগ ডুবুরিদের ক্ষেত্রে, যারা ডিপসি ডাইভার তাদের ক্ষেত্রে। তারা যখন ডিপসি ডাইভিং করে ওই যে এয়ার বাবলিংটা যখন তাদের লাংসে চলে যায়, এই এয়ার বাবলটা এম্বোলিজমটা হয়ে, এয়ার এম্বোলিজমটা হয়ে এই এয়ার বাবলগুলো যখন বেশি বেশি এয়ার বাবল ফর্মেশন হয়, এগুলো কোথায় যায়? এই এয়ার বাবলগুলো এই যে বডির যে স্কেলেটাল মাসলগুলো আছে, স্কেলেটাল মাসলের নিচে যে ফাঁসা আছে, ওই আন্ডারনিথ দিয়ে স্কেলেটাল মাসল এবং আন্ডারনিথ দিয়ে ফাঁসাতে গিয়ে ওরা বসে থাকে, ওরা গিয়ে ডিপোজিশন হয় এই আন্ডারনিথ দিয়ে ফাঁসাতে গিয়ে। যখনই কোনো পার্সন ওই স্কেলেটাল মাসলটা মুভমেন্ট করতে চায়, ওই ফাঁসাতে ওই যে এয়ার বাবলগুলো থাকে, তখন বডিতে হোল বডিতে একটা পেইনফুল কন্ডিশনে তৈরি হয়, যেটাকে বলা হয় বেন্ড। আর এই বেন্ডটা পাওয়া যায় হলো আপনার এয়ার এম্বোলিজমে, নট ইন ফ্যাট এম্বোলিজম বাট ইন এয়ার এম্বোলিজম। আচ্ছা, আরেকটা হলো এয়ার এম্বোলিজমে অনেকগুলো কজ করবেন, নিউরোসার্জারি, ইন সিটিং পোস্টার, সবচেয়ে মোস্ট কমন অপারেটিভ প্রসিডিউর, অবস্টেট্রিক প্রসিডিউর, গাইনি অবস্টেট্রিক, ম্যাক্সিমাম অপারেশনে এয়ার এম্বোলিজম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ হলো যে কোনো আপনারা গাইনি অবস্টেট যে আপুরা আছেন বা এখন অনেক ভাইয়ারাও যাচ্ছেন, যখন আপনারা এই প্রসিডিউরটা করেন আপনাদের ম্যাক্সিমাম ওটিতে ওভারিয়ান ভেসেলসগুলা, ইউটেরিয়ান ভেসেলসগুলা এগুলা মানে এক্সপোজ করতে হয় বেশি। এই ভেসেলসগুলোতে এয়ার এন্ট্রি হওয়ার বা এয়ার ট্র্যাপ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, যার কারণে বলা হয় অবস্টেট্রিক প্রসিডিউর ইজ দ্য মোস্ট কমন কজ অফ এয়ার এম্বোলিজম। ঠিক আছে, এই হলো আমাদের এম্বোলিজম। এম্বোলিজম থেকে আর তেমন একটা কোশ্চেন আসে নাই। ইনফাকশন, এর পরবর্তী আমাদের টপিকস হলো ইনফাকশন। ইনফাকশন থেকে আমরা কি পড়বো? ইনফাকশন থেকে আমরা আন্ডার গ্রাজুয়েট লাইফে যা পড়েছি, যা ইম্পর্টেন্ট আমরা শুধুমাত্র তাই পড়বো ইনফাকশনে, এর থেকে আমরা বেশি কিছুই পড়বো না। ইনফাকশন থেকে আমরা কি পড়বো? ইনফাকশন থেকে 3টা জিনিস পড়বো, দেখাচ্ছি কোন 3টা জিনিস পড়বো। দেখেন, এই যে রেড ইনফ্যাক্ট ইজ সিন ইন, রেড ইনফ্যাক্ট অকার সিন, হ্যাঁ পরে তো আচ্ছা শখে চলে গেল। তার মানে এই যে রেড ইনফ্যাক্ট কোন কোন অর্গানে হচ্ছে আর হোয়াইট ইনফ্যাক্ট কোন কোন অর্গানে হচ্ছে, হার্ট, স্প্লিন, কিডনি। মাঝে মাঝে আমরা বলি যে সলিড অর্গান যেগুলো আছে এগুলোতে হোয়াইট ইনফেকশন হয়, হার্ট, স্প্লিন, কিডনি, হ্যাঁ। আর বাকি অর্গানে যে লাংস, ইন্টেস্টাইন, ওভারি, টেস্টিস আর সামটাইমস ব্রেন, এগুলোতে আপনার রেড ইনফেকশন হচ্ছে। তো কোন কোন অর্গানে কোন ইনফেকশন হচ্ছে এটা মুখস্থ জিনিস ভাই, এখানে বলার কিছু নাই। আরেকটা জিনিস আমরা পড়বো যে কোন কোন ফ্যাক্টর এই ইনফেকশনকে ইনফ্লুয়েন্স করতেছে, কোন কোন ফ্যাক্টর এই যে দেখেন ইনফেকশনকে ইনফ্লুয়েন্স করতেছে। এটা পড়ারও দরকার নাই, এটা আমার কিছু কথা শুনলে আপনি মুখস্থ হয়ে যাবে বা পড়া হয়ে যাবে। যেমন একটা অর্গানের ডুয়াল সাপ্লাই আছে আর একটা অর্গানের সিঙ্গেল সাপ্লাই আছে, কার ইনফেকশনের সম্ভাবনা বেশি? অবশ্যই যার সিঙ্গেল সাপ্লাই আছে। আচ্ছা, একটা অর্গানের ব্লাড সাপ্লাই আপনার অ্যান্ডারটারি আছে, একটা অর্গানের ব্লাড সাপ্লাই অ্যান্ডারটারি নেই, তাহলে কার ইনফেকশনের সম্ভাবনা বেশি? অবশ্যই যার অ্যান্ডারটারি আছে যে সাপ্লাই। আচ্ছা, একটা অর্গানে সাডেন অক্লুশন হয়েছে, সাডেন ইস্কিমিয়া হয়েছে, আর একটা অর্গানে গ্রেজুয়াল অনসেট অফ ইস্কিমিয়া হয়েছে বা গ্রেজুয়াল অনসেট অফ অক্লুশন হয়েছে, কার ইনফেকশনের সম্ভাবনা বেশি? যার সাডেন অক্লুশন হয়েছে। ঠিক আছে,
আর যদি কারো এনিমিয়া থাকে, কারো ডায়াবেটিস মেলাটাস থাকে, এগুলো অন্যান্য কথা। তো এগুলি আপনার লিখে আছে, যার সাপ্লাই অ্যান্ডাটারি আছে ব্লাড সাপ্লাই, যার ডুয়াল সাপ্লাই আছে ও তুলনামূলক যার সিঙ্গেল সাপ্লাই আছে তার থেকে একটু রেজিস্ট করবে ইনফেকশনটা, ঠিক আছে। রেপিডিটি অফ অক্লুশন, কার সাডেন অক্লুশন হচ্ছে, কার গ্রাজুয়াল অনসেট অফ অক্লুশন হচ্ছে, তো এগুলো খুব ডিফার করে ইনফেকশনের ক্ষেত্রে। তো এগুলাই আপনার লিখে আছে। যেমন এই যে ইনফেকশন ইউজুয়ালি অকার্স ইন দ্য ফলোইং সেটিং: টিস্যু উইথ ডাবল ব্লাড সাপ্লাই, ফলস; টিস্যু সাফার্স ফ্রম সাডেন অক্লুশন, ট্রু; পেশেন্ট উইথ সিভিয়ার এনিমিয়া, ট্রু; টিস্যু উইথ ভেনাস অবস্ট্রাকশন, ট্রু; টিস্যু উইথ গ্রাজুয়াল অবস্ট্রাকশন অফ আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই, ফলস, ঠিক আছে। রেড ইনফার্ক্ট ইজ সিন ইন হার্ট, স্প্লিন, কিডনি ছাড়া বাকিগুলা ট্রু হবে, ঠিক আছে। রেড ইনফার্ক্ট অকার্স ইন হার্ট, স্প্লিন, কিডনি ছাড়া বাকিগুলা ট্রু হবে। আচ্ছা, এখন আসি শকে। এটা আমাদের আজকে লাস্ট টপিকস এবং এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। হিলিংটা শেষ করে আসছি, হিলিং থেকে বেইলাব থেকে কি কি পড়তে হবে আমি তখন বলিনি, এখন বলে দিচ্ছি। টাইপস অফ হিলিং, তারপরে ফেজেস অফ হিলিং সবই আছে বেইলাবে, আমি সবই বলে দেওয়ার চেষ্টা করছি এক্সাম্পল সহ। বেইলাবে ফেজেসগুলো যেভাবে বলা আছে আমি আমার ফেজেসগুলো একটু এলাবোরেটলি বলছি, বেইলাবের ইম্পর্টেন্ট লাইনগুলো ওটার মাঝে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করছি। এটা আজকে যেহেতু আমাদের লাস্ট টপিকস তাই আমি বাকিগুলো একটু কাভার আপ করে দিই, তারপর এটা বলে আজকে আমাদের ক্লাসটা শেষ। আচ্ছা, যে জিনিসটা বলি নাই, এটা এই ক্লাসে টপিক্সে ছিল না কারণে আমি এটা বলি নাই, কিন্তু এটা বেইলাব থেকে পড়তে হবে। যেমন টাইপস অফ উন্ড, এটা আমি নতুন শিটে দিয়ে দিছি, যারা সার্জারি ভাইয়াপুর আছেন আপনাদের বেইল আপনার দেখা লাগবে না, কিন্তু এটা এক্সট্রা আপনার ফ্যাকাল্টি টপিক্স থেকে পড়তে হবে। যেমন ক্লিন উন্ড আছে, ক্লিন কন্টামিনেটেড আছে, কন্টামিনেটেড আছে, ডার্টি আছে, কোনটাতে ইনফেকশনের রেট কত, তারপর আমরা যে বিভিন্ন অপারেশনগুলো করি বা বিভিন্ন যে সার্জিক্যাল কন্ডিশন আছে কোনটা কোন উন্ডের মাঝে এক্সাম্পলে পড়ে, এটা আপনাদের পড়তে হবে। আচ্ছা, এই হলো হিলিং থেকে পড়তে হবে। আর আপনারা এই চ্যাপ্টারটা কিভাবে পড়বেন এটা একটু বলে দেই। প্রথমেই আপনারা পড়বেন হিলিং, তারপরে পড়বেন থ্রম্বোসিস, তারপরে যে এখন যেটা পড়তেছি শক। হিলিং, থ্রম্বোসিস, শক, এই তিনটা আগে পড়বেন। তারপরে আপনি গ্রেনুলেশন টিস্যু পড়েন, তারপরে যে ল্যাবাল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট সেল পড়েন, এম্বোলিজম পড়েন, ইনফাকশন পড়েন, হাইপারএমিয়া কনজেশন পড়েন। কিন্তু এই তিনটা জিনিস আগে ইনফিনিটি স্টার্ট দিয়ে এই তিনটা জিনিস পড়ে নেবেন। এই তিনটা জিনিস থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সার্জারি ভাইয়া পড়া তো আমি তো আগেই বলে দিছি কিভাবে পড়বেন। আচ্ছা, তারপরে পড়েন এই আর্সমিডিটা তো অবশ্যই পড়বেন। আর শক থেকে কি কি পড়বেন দেখেন, শক থেকে কি কোয়েশ্চেন আসে সেটা আমরা আগে একটু দেখে নিই। দেখেন, কম্পেনসেটেড শক ইজ ক্যারেক্টারাইজড বাই, একটা কোয়েশ্চেন, ইন হাইপোভলিমিক শক পেশেন্ট প্রেজেন্ট উইথ, আচ্ছা, কম্পেনসেটেড শক ইজ ক্যারেক্টারাইজড বাই, শক ইজ ক্যারেক্টারাইজড বাই, causes of hypovolemic shock, septic shock results from, following statements about septic shock are true: in progressive phase of shock, in progressive phase of shock, in progressive phase of shock. থ্যাংক ইউ, শেষ। আচ্ছা, এখন তার মানে আমরা শক থেকে কি কি পড়তে হবে দেখেন। প্রথমে আমাদের শকের থেকে যেটা পড়তে হবে সেটা হলো শকের টাইপস। শকের টাইপস পড়তে হবে। দেখেন, শকের 5টা টাইপস। হাইপোভলিমিক প্লাস সার্জারিদের জন্য কি পড়তে হবে এটা শেষে বলে দিব। কার্ডিওজেনিক, অবস্ট্রাকটিভ, আমি জানি অনেকের সাথে এই ক্লাসিফিকেশনটা মিলবে না, কিন্তু শকের ক্লাসিফিকেশন এই 5টা, আমি যে 5টা লিখতেছি, ঠিক আছে। বাকিগুলো সব আপনাদের মনের মাঝে যে কোশ্চেনগুলো আছে সব এখনই আনসার হয়ে যাবে। আচ্ছা, হাইপোভলিমিক, কার্ডিওজেনিক, অবস্ট্রাকটিভ, ডিস্ট্রিবিউটিভ, এন্ডোক্রাইন, ঠিক আছে। এখন এই 5টা শক থেকে আমরা কি কি পড়বো? হাইপোভলিমিক শকের কজ প্লাস ক্লিনিক্যাল ফিচার্স, কার্ডিওজেনিক শকের কজ, অবস্ট্রাকটিভ শকের কজ, ডিস্ট্রিবিউটিভ শকের মাঝে 3টা টাইপস আছে, যেটা এবারে আগেরবার ডিপ্লোমাতে এসেছে। কি কি এখন আপনাদের সবার দেখেন মিলতেছে কিনা? সেপটিক, নিউরোজেনিক, অ্যানাফাইলেকটিক, এই 3টা ছিল ট্রু আনসার। হ্যাঁ, সেপটিক শক আমরা পুরাটা পড়বো, দেখছেন সেপটিক শকের ডেসক্রিপশন থেকে কোশ্চেন আসছে। নিউরোজেনিক শক কখন পাওয়া যায়? স্পাইনাল কর্ড ইনজুরিতে পাওয়া যায়, ঠিক আছে, এতটুকু জানলেই হবে। অ্যানাফাইলেকটিক শক কোন টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি? টাইপ 1 অফ হাইপার সেন্সিটিভিটি, ঠিক আছে। তার মানে এটা কোথেকে কোশ্চেন আসবে? মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেন আসবে, এটা পড়ার দরকার নেই। এন্ডোক্রাইন শক কোন 2টা হরমোনের কারণে হয়? একটা হলো থাইরয়েড আর একটা হলো অ্যাড্রেনাল। এটা আপনাদের এন্ডোক্রাইনোলজি টপিকস থেকে আসে, ফিজিওলজি, ঠিক আছে। এই টপিক্সে
ইয়ে থেকে কোয়েশ্চেন আসে না, কারণ ওই যে এডিসোনিয়ান ক্রাইসিস, থাইরোটক্সিকোসিস, কোমা, মিক্সিডিমা কোমা, হ্যাঁ থাইরোটক্সিকোসিস ক্রাইসিস, এগুলো কোয়েশ্চেন এন্ডোক্রাইনোলজিতে আসে। তার মানে হাইপোভলিমিক শক থেকে আমরা কজ করব, ক্লিনিক্যাল ফিচার্স করব, কার্ডিওজেনিক শক থেকে কজ করব, অবস্ট্রাকটিভ শক থেকে কজ করব, ডিস্ট্রিবিউটিভ শকের সেপটিক শক, নিউরোজেনিক শক, অ্যানাফাইলেকটিক শক, এটা মাইক্রোবায়োলজিতে আসবে। নিউরোজেনিক শকের শুধুমাত্র কজটা পড়বো, আর এন্ডোক্রাইন শকের এই দুইটা হরমোন দিয়ে হয়, এটা আমরা নামটা জেনে রাখবো। ঠিক আছে, আমরা শুরু করি হাইপোভলিমিক শক থেকে। হাইপোভলিমিক শকের কজ, আচ্ছা কজ হলো হাইপোভলিমিক শক দুই ভাবে হতে পারে, একটা হলো ব্লাড লসের মাধ্যমে হতে পারে, আর একটা হলো নন ব্লাড লস হতে পারে। যেমন ব্লাড যদি প্রচুর লস হয় তাহলে আপনি ওই পেশেন্ট হাইপোভলিমিক শকে চলে যাবে। আর যদি ব্লাড লস না হয়ে যদি কারো সিভিয়ার ডায়রিয়া হয় বা সিভিয়ার ভমিটিং হচ্ছে কারো, ঠিক আছে, তাহলে সেও আপনার ব্লাড লস না হয়েও সে কি হাইপোভলিমিক শকে চলে যেতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স, ক্লিনিক্যাল ফিচার্সে আমরা মেইনলি তিনটা জিনিস পড়ি, একটা হলো টেম্পারেচার, একটা হলো ব্লাড প্রেশার, একটা হলো পালস। কোল্ড ক্লেমি, ব্লাড প্রেশার কি হাইপোটেনশন, পালস কি টেকিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, হাইপোটেনশন, কোল্ড ক্লেমি স্কিন, এই তিনটা ক্লিনিক্যাল ফিচার্স অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, এই হলো হাইপোভলিমিক শক। আসেন কার্ডিওজেনিক শক। এখন এই কার্ডিওজেনিক শক আর অবস্ট্রাকটিভ শকে একটু সমস্যা আছে। আপনাদের শীটে যাদের পুরান শীট আছে তাদের একটু বেশি সমস্যা হবে, নতুন শীট আমি একটু কারেকশন করে দেওয়ার চেষ্টা করছি, তারপর একটু ইয়ে আছে। কার্ডিওজেনিক শকে রবিনসের একটা বক্স আপনাদের দেওয়া আছে টেবিল, পেজ নাম্বার 44-এ। কার্ডিওজেনিক শকের এক্সাম্পলের কজের দেওয়া আছে এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন, ভেন্ট্রিকুলার রাপচার, এরিথমিয়া, কার্ডিয়াক টেম্পোনেন্ট আর পালমোনারি এম্বোলিজম। ঠিক নিচে কার্ডিওজেনিক শকে আমি একটু ভাগ করে দিয়েছি, এই সবগুলা মেইনলি কার্ডিওজেনিক শকের এক্সাম্পল না। ঠিক আছে, যেমন আপনি যদি এমআই বলেন, ভেন্ট্রিকুলার রাপচার বলেন, এরিথমিয়া বলেন, এগুলো কার্ডিওজেনিক শকের কজ। কিন্তু অবস্ট্রাকটিভ শকের কজ আছে তিনটা, দেখেন এগুলো একটু লিখে রাখবেন। মেসিভ পালমোনারি এম্বোলিজম, টেনশন, নিউমোথোরাক্স, আর হলো কার্ডিয়াক টেম্পোনেন্ট। কার্ডিয়াক টেম্পোনেন্ট, মেসিভ পালমোনারি এম্বোলিজম, টেনশন, নিউমোথোরাক্স আর হলো কার্ডিয়াক টেম্পোনেন্ট, এই তিনটা হলো অবস্ট্রাকটিভ শকের কজ। এই তিনটা অবস্ট্রাকটিভ শকের কজ, মেসিভ পালমোনারি এম্বোলিজম, টেনশন, নিউমোথোরাক্স, কার্ডিয়াক টেম্পোনেন্ট। এই তিনটা হলো অবস্ট্রাকটিভ শকের কজ। আর আমি যেগুলো বলছি এমআই, এরিথমিয়া, ভেন্ট্রিকুলার রাপচার, এগুলো হলো কার্ডিওজেনিক শকের কজ। বুঝা গেছে? এই জিনিসগুলো ক্লিয়ার রাখবেন। তাহলে আমরা হাইপোভলিমিক শকের কজ, ক্লিনিক্যাল ফিচার্স পড়ে ফেলছি, কার্ডিওজেনিক হাইপোভলিমিক শকের কার্ডিওজেনিক শকের কজ পড়ে ফেলছি, অবস্ট্রাকটিভ শকের কজ পড়ে ফেলছি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু মুছে দিচ্ছি। মুছে দেওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি, অবস্ট্রাকটিভ শকের মেসিভ পালমোনারি এম্বোলিজম, টেনশন, নিউমোথোরাক্স, কার্ডিয়াক টেম্পোনেন্ট। কার্ডিওজেনিক শকের তো কজ আছেই শীটে, হাইপোভলিমিক শকটা ভাগ করে পড়বেন, হেমোরেজিক, নন হেমোরেজিক। ঠিক আছে, আর ক্লিনিক্যাল ফিচার্সটা। ঠিক আছে, এখন আমাদের বাদ শুধু আছে কি সেপটিক শক। সেপটিক শকটা পড়লেই আজকে আমাদের শেষ। আচ্ছা, সেপটিক শকটা পড়ার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাই নিই আপনাদেরকে, যে কম্পেনসেটেড শকের ক্যারেক্টারিস্টিক্স আছে। এই যে একটা আপনাদের শীটেও এই বক্সটা দেওয়া আছে, আমাদের স্লাইডেও এই বক্সটা আছে। এই যে এই বক্সটা থেকে শুধুমাত্র ফার্স্ট যে রোটা আছে সেটা হলো কম্পেনসেটেড শকের ক্যারেক্টারিস্টিক্স ফিচার। আমরা শকের ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা সবাই জানি। কম্পেনসেটেড শকে এই যে দেখেন ক্যারেক্টারিস্টিক ফিচারটা এখানে আছে, এটা একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, এটা একটা মেমোরি সেম বলে দিই, ল্যাকটিক অ্যাসিডোসিস, টেকিকার্ডিয়া, এ ছাড়া বাকি সব নরমাল।
পেশেন্টের অ্যাসিডোসিস থাকবে, ল্যাকটিক অ্যাসিডোসিস থাকবে, আর পেশেন্টের টেকিকার্ডিয়া থাকবে। এছাড়া পেশেন্টের বাকি সব কি থাকবে? নর্মাল থাকবে। নর্মাল ইউরিন আউটপুট থাকবে, তার কনসেন্ট্রেশন লেভেল নর্মাল থাকবে, তার রেসপিরেশন নর্মাল থাকবে, ব্লাড প্রেশারটা নর্মাল থাকবে। গাইডন যদি অনেকে ফলো করে থাকেন সেখানে ইউরিন আউটপুটটা একটু রিডিউসড বলা আছে, কিন্তু আমরা এটা সরাসরি বেরিয়ে খুব সুন্দর করে মানে ফ্লোচার্টটা লেখা আছে, ঠিক আছে। ল্যাকটিক অ্যাসিডোসিস টেকিকার্ডিয়া, বাকি সব কি নরমাল। কম্পেনসেটেড শক ইজ ক্যারেক্টারাইজড বাই ল্যাকটিক অ্যাসিডোসিস ট্রু, ডিক্রিজ ইউরিন আউটপুট ফলস, fall of blood pressure false, increase pulse rate true, altered level of consciousness false, lactic acidosis tachycardia বাকি সব নরমাল। আচ্ছা, in hypovolemic shock patient present with hypotension, hyperthermia, tachypnea, bradycardia, cold clemson, আমি আশা করি এগুলো আপনারা সবাই পারবেন। Compensated shock is characterized by anxiety false, hypotension true, low urinary output false, normal respiratory rate true, tachycardia true, আর নর্মাল রেসপিরেটরি রেট ট্রু, আর অ্যাংজাইটি ফলস, হাইপোটেনশন ফলস, লো ইউরিনারি আউটপুট ফলস। এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। শক ইজ ক্যারেক্টারাইজড, এগুলো সব আপনারা পারবেন আমি জানি। আচ্ছা, তারপরে আমি সেপটিক শকে যাওয়ার আগে আরো তিনটা কোশ্চেন এসেছিল প্রোগ্রেসিভ ফেজের। আচ্ছা, প্রোগ্রেসিভ ফেজে দেখেন শকের তিনটা ফেজ, এই যে দেখেন নন প্রোগ্রেসিভ ফেজ, তারপরে হলো প্রোগ্রেসিভ ফেজ, আর হলো ইরিভার্সিবল ফেজ। নন প্রোগ্রেসিভ ফেজের পেশেন্ট আমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট না, এই কারণে স্যারদের কাছে এতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে কোশ্চেন আসে না। তিনটা কোশ্চেন এসেছে প্রোগ্রেসিভ ফেজ দিয়ে। আপনারা যখন ওই ফিজিওলজি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়ছেন, ওখানে আপনারা কয়েকটা ব্লাড প্রেশার রেগুলেটরি মেকানিজম পড়ছেন। কোন রেগুলেটরি মেকানিজম ব্লাড প্রেশার যদি ফল করে যায় তাহলে ব্লাড প্রেশার ইনক্রিজ করে দিবে, কেউ কেউ আবার যদি ব্লাড প্রেশার ইনক্রিজ করে সেই ব্লাড প্রেশার আবার ডিক্রিজ করে দিবে। যেমন বেরো রিসেপ্টর আছে, কেমো রিসেপ্টর আছে, ক্যাপিলারি ফ্লুইড শিফট আছে, অ্যালডোস্টেরন মেকানিজম আছে, এই মেকানিজমগুলো আছে। এগুলো হলো নন প্রোগ্রেসিভ ফেজ। যদি ব্লাড প্রেশার এই যে কার্ডিয়াক আউটপুট যদি ডিক্রিজ করে, বেরো রিসেপ্টর স্টিমুলেশন করবে, তারপর কিভাবে আপনার এগুলা জাস্ট কম্পেনসেশন হলো নন প্রোগ্রেসিভ ফেজ। এটা আপনাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো প্রোগ্রেসিভ ফেজ, আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো ইরিভার্সিবল ফেজ। তো প্রোগ্রেসিভ ফেজ আর ইরিভার্সিবল ফেজটা আমি একটু বলে দিই। প্রোগ্রেসিভ ফেজে মোস্ট ইম্পর্টেন্ট হলমার্কটা হলো ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, এই যে 3 নম্বরে যেটা আছে ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, এটা হলো প্রোগ্রেসিভ ফেজের হলমার্ক। এখন আমি তো সেল ইনজুরি ক্লাসে আপনাদেরকে বলেছিলাম, যখন আমি আপনাদের ওই যে রিভার্সিবল সেল ইনজুরি, রিভার্সিবল সেল ইনজুরিটা বলি সাধারণত, যে হাইপোক্সিয়া হলে আমাদের বডিতে দুই ধরনের গ্লাইকোলাইসিস হয়, একটা হলো এরোবিক গ্লাইকোলাইসিস, একটা হলো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। আর হাইপোক্সিয়াতে কোন ধরনের গ্লাইকোলাইসিস? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যারোবিক গ্লাইকোলাইসিসে এন্ড প্রোডাক্ট পাইরুভেট, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হলো ল্যাকটিক অ্যাসিড। তাহলে প্রোগ্রেসিভ ফেজের হলমার্কটা কি? ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া। তাহলে কোন গ্লাইকোলাইসিস হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। কোন এন্ড প্রোডাক্ট হবে? ল্যাকটিক অ্যাসিড হবে। তো ল্যাকটিক অ্যাসিড যদি বেশি প্রোডাকশন হয় পিএইচ বাড়বে না কমবে? অবশ্যই কমবে। ল্যাকটিক অ্যাসিড হলে পিএইচ কমতেছে। আচ্ছা, এইগুলাই দেখেন লেখা আছে, এই যে টিস্যু হাইপোপারফিউশন মানে তো শক, ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া, অ্যারোবিক রেসপিরেশন স্টপস, অ্যানারোবিক স্টার্টস, ল্যাকটিক অ্যাসিডোসিস, পিএইচ কমবে। জাস্ট আপনি এটা বেসিক প্যাথোলজি একটার পর একটা কনসিকুয়েন্সেস আসবে। যেমন টিস্যু হাইপোক্সিয়া মানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক মানে ল্যাকটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস মানে পিএইচ কমে যাচ্ছে। এই হলো প্রোগ্রেসিভ ফেজ। আসেন ইরিভার্সিবল ফেজ। ইরিভার্সিবল ফেজটা কি? ইরিভার্সিবল ফেজের ক্যারেক্টারিস্টিক বা হলমার্কটা হলো ওয়াইড স্প্রেড সেল ইনজুরি। কি? ওয়াইড স্প্রেড সেল ইনজুরি। ওয়াইড স্প্রেড সেল ইনজুরি কেন হয়? ডিউ টু লাইসোসোমাল এনজাইম লিকেজ। ডিউ টু লাইসোসোমাল এনজাইম লিকেজ, ঠিক আছে? ডিউ টু লাইসোসোমাল এনজাইম লিকেজ, এটা হলো ইরিভার্সিবল স্টেজ হলমার্ক। ওয়াইড স্প্রেড সেল ইনজুরি ডিউ টু লাইসোসোমাল এনজাইম লিকেজ। আর প্রোগ্রেসিভ এটা কি? ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া। আচ্ছা, এছাড়া কি হইতে পারে? এআরডিএস হয়ে রেসপিরেটরি শাটডাউন হবে, আর অলিগিউরিয়া তারপর অ্যানিউরিয়া হয়ে রেনাল শাটডাউন হবে। পেশেন্টের লাং কম্প্রোমাইজ হবে, পেশেন্টের কিডনি কম্প্রোমাইজ হবে, আলটিমেটলি পেশেন্টটা মারা যাবে, ঠিক আছে? এই হলো ইরিভার্সিবল স্টেজ। দেখেন প্রোগ্রেসিভ ফেজে কি কি এসেছিল,
there is metabolic acidosis true, reflex compensatory mechanism is activated, এটা কি নন প্রোগ্রেসিভ ফেজের কথা বলা হচ্ছে। widespread tissue hypoxia true, survival is not possible false, there is complete renal shutdown, এটা কি irreversible stage false। আচ্ছা একই স্টেম জাস্ট একটু এদিক সেদিক করে দিচ্ছি। widespread tissue hypoxia true, survival is not possible false, complete renal shutdown irreversible, metabolic acidosis true, reflex compensatory mechanism are activated। আচ্ছা এখন আমাদের বাকি আছে শুধু সেপটিক শক। সেপটিক শকটা বলে দিলেই আজকে শেষ। আচ্ছা এখানে সার্জারি লিখে রাখছি প্লাস সার্জারি, আমি এই যে এখন সেপটিক শক বলে দিলেই শেষ। আর সার্জারিদের জন্য এক্সট্রা কি পড়তে হবে দেখবেন এই চ্যাপ্টারে বেইলাবে আছে। শকে আমরা পেশেন্ট শকে চলে গেলে আমরা কোন কিভাবে রিসাসিটেশন করি, প্রথম 24 আওয়ার কি দেই, তারপরে কি দিই, প্রথম কখন ক্রিস্টালয়েড দিই, কখন কলয়েড দিই। ক্রিস্টালয়েড দিলে আমরা কি দিয়ে শুরু করি, রিঙ্গার্স ল্যাকটেট দিয়ে শুরু করি না হার্সম্যান দিয়ে শুরু করি, ঠিক আছে। আমরা রিসাসিটেশন, আচ্ছা পেশেন্টকে আমরা রিসাসিটেশন করলাম, পেশেন্টকে সারা জীবন কি রিসাসিটেশন করতে থাকবো, পেশেন্ট তো ভালো হয়ে যাচ্ছে, পেশেন্ট তো ভালো হয়ে গেছে, কখন আমরা রিসাসিটেশন স্টপ করব, কি কি পয়েন্ট স্টপ করব, পেশেন্টের হার্ট রেট, তারপরে ব্লাড প্রেশার, সেরাম ল্যাকটেট, এগুলা দেখবো আমরা, ঠিক আছে। যাই হোক যে কোন কোন এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন, কোন কোন পয়েন্ট দেখে আমরা রিসাসিটেশনটা স্টপ করব, আমি আবারও বলতেছি এটা সার্জারি ফ্যাকাল্টির জন্য বলতেছি। আচ্ছা কি দিয়ে রিসাসিটেশন করব, কখন ক্রিস্টালয়েড দিব, কখন কলয়েড দিব, ক্রিস্টালয়েড ফ্লুইডগুলো কি কি আছে, কলয়েড ফ্লুইডগুলো কি কি আছে, হ্যাঁ কখন রিসাসিটেশন স্টপ করব। আচ্ছা আর এই যে একটা শকের পেশেন্টের কি কি মনিটরিং করব, কি কি দিয়ে মনিটরিং করব, মিনিমাম মনিটরিং আছে 4টা, এডিশনাল মনিটরিং আছে 4টা। এই যে কথাগুলো তখন বলছি গত 20-30 সেকেন্ড ধরে, সার্জারি ফ্যাকাল্টির ভাইয়াপুদের জন্য এক্সট্রা পড়তে হবে বেইলাব থেকে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন সেপটিক শক, সেপটিক শকটা পড়লেই শেষ। আচ্ছা সেপটিক শক, সেপটিক শককে অনেকে কিছুদিন মানে আর কি আগেও আমরা যখন কোশ্চেনে পাইতাম, সেপটিক শক ইজ সিনোনিমাস টু এন্ডোটক্সিক শক, বা সেপটিক শকের আরেকটা নাম ছিল এন্ডোটক্সিক শক, এখন সেটা নাই। রবিন্স 9th এডিশন পেজ 131, রবিন্স এডিশন 9 পেজ 131, আমি লাইনটা হুবহু বলতেছি, আপনাদের বাসায় বই আছে মিলিয়ে নেবেন। Septic shock is most frequently triggered by gram-positive bacteria followed by gram-negative bacteria. That's why an older synonym endotoxic shock is no longer appropriate. ঠিক আছে, কেন বলা হচ্ছে দেখেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন মারা যায় তখন তার ব্যাকটেরিয়ার বাইরের সেল ওয়ালে একটা জিনিস আছে লাইপোপলিস্যাকারাইড, ওইটা হলো একটা এন্ডোটক্সিন। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা মারা গেল, ওই লাইপোপলিস্যাকারাইডটা আসলো, এই এন্ডোটক্সিনটা আসলো, তার মানে কি এন্ডোটক্সিক শক। তার মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটাই হচ্ছে সেটা এন্ডোটক্সিক শক, মানে কি লাইপোপলিস্যাকারাইড দিয়ে হচ্ছে ওটা এন্ডোটক্সিক শক। এখন তো আগে দেখা গিয়েছিল কি সেপটিক শকটা মোস্টলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, যার কারণে বলা হচ্ছে যে যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে তার মানে এটা এন্ডোটক্সিক শক, তার মানে সেপটিক শক আর এন্ডোটক্সিক শকটা সেম ছিল। রিসেন্ট স্টাডিতে দেখা গেছে, ওই আমি আবার বলতেছি রবিন্স 9th এডিশন পেজ 131, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে বেশি হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার তুলনায়। তাহলে এখন তো আপনি এটাকে আর এন্ডোটক্সিক শক বলতে পারতেছেন না, তাহলে এখন দেখেন এটা মেকানিজমটা কি। ঠিক আছে, আমি একটা ব্লাড ভেসেলের কাহিনী দেখাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে শক কিন্তু লোকালাইজ কন্ডিশন না সিস্টেমিক কন্ডিশন। আমি একটা ব্লাড ভেসেলের কাহিনী দেখাচ্ছি, বডি প্রত্যেকটা ব্লাড ভেসেলে সেম টাইমে একই ঘটনা ঘটবে। এটা হলো একটা ব্লাড ভেসেলস, এটা হলো একটা ব্লাড ভেসেলস, এগুলো হলো এন্ডোথেলিয়াল সেল, এগুলো হলো এন্ডোথেলিয়াল সেল। এই এন্ডোথেলিয়াল সেলগুলা নিউট্রিশন পাচ্ছে বা সবকিছু পাচ্ছে কোত্থেকে, এই যে আরবিসি থেকে। কোত্থেকে পাচ্ছে, এই আরবিসি থেকে পাচ্ছে। ঠিক আছে, এই এন্ডোথেলিয়াল সেলগুলো কোত্থেকে নিউট্রিশন পাচ্ছে বা ফ্লুইড পাচ্ছে, এই আরবিসি থেকে পাচ্ছে। এখন আমাদের এই ব্লাড ভেসেলের ভিতরে যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া চলে আসে, অথবা গ্রাম নেগেটিভ, অথবা মাইক্রোব্যাকটেরিয়াম, অথবা ফাঙ্গাস যেটাই হোক, যদি ব্লাড ভেসেলের ভিতর চলে আসে, কিন্তু ওদের মেইন আস্তানা কোথায়, ওদের মেইন ঠিকানা কোথায়? ঠিক আছে, ওদের মেইন ঠিকানা কোথায়? ওদের মেইন ঠিকানা হলো ইন্টারস্টিশিয়ামে। ওরা তো ব্লাড ভেসেলের ভিতরে থাকার কথা না, ওরা ব্লাড ভেসেলের ভিতরে অ্যাক্সিডেন্টলি চলে আসছে। ঠিক আছে,
ব্লাড ভেসেলের ভিতর যদি চলে আসে তখন বডির আমাদের ন্যাচারালি ব্লাড ভেসেলের ভিতরে কি মাইক্রো অর্গানিজম চলে আসছে, তখন আমাদের বডি তাদেরকে ন্যাচারালি কিল করার জন্য কোন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে? ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হবে। ন্যাচারালি কোন সিস্টেমটা অ্যাক্টিভেট হচ্ছে? ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে। ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট করলে সরাসরি প্রথমেই বডি এখানে কে চলে যাবে? ডাব্লিউবিসি লিউকোসাইট চলে গেল এখানে তাদেরকে কিল করার জন্য। কিন্তু লিউকোসাইট গিয়ে দেখলো দে আর নট সাফিসিয়েন্ট এনাফ টু কিল দ্যাট অ্যামাউন্ট অফ অর্গানিজম। কারণটা কি? আমাদের তো এখানে গিয়ে তাদেরকে কিল করলেই হবে না, তাদের মেইন ঠিকানা কোথায়? ইন্টারস্টিশিয়ামে না? তাদের মেইন সোর্সটা তো ইন্টারস্টিশিয়ামে। এখানে কিল করলে তো লাভ নেই, ওখান থেকে তো আবার এখানে চলে আসতে পারে। তো ডাব্লিউবিসি গিয়ে দেখবে যে তারা তো ভাই সংখ্যায় এনাফ না, কারণ এখানে কিল করে আবার ব্লাড ভেসেলটা ক্রস করে আমার এই ইন্টারস্টিশিয়ামে গিয়ে তাদেরকে কিল করতে হবে। তারা আরো তাদের কি বন্ধু বান্ধব ডাক দিছে, আরো রিক্রুটমেন্ট অফ ডাব্লিউবিসি হয়েছে, আরো বন্ধু বান্ধব চলে আসলো যে না এখন সংখ্যায় আমরা এনাফ, এখন আমরা কিল করে ওদেরকে মেইন সোর্সটাকে ইলিমিনেট করতে পারবো। ঠিক আছে? তো আফটার রিক্রুটমেন্ট অফ নিউ ডাব্লিউবিসি এভরি ডাব্লিউবিসি বিকাম অ্যাক্টিভেটেড। প্রত্যেকটা ডাব্লিউবিসি অ্যাক্টিভেটেড হবে। তারা আসলো, আসার পরে তারা যুদ্ধ করার জন্য ঢাল তোলান নিয়ে এখন তারা রেডি হয়েছে। ঠিক আছে? এই যে ঢাল তোলান নিয়ে রেডি হয়েছে, প্রথম তারা মিসাইলটা কি ছাড়বে? ঠিক আছে? ডাব্লিউবিসি প্রথম তারা যেটা রিলিজ করবে সেটা হলো নাইট্রিক অক্সাইড। প্রথম তারা কি রিলিজ করতেছে? নাইট্রিক অক্সাইড। এখন আপনারা সবাই জানেন যারা ইনফ্লামেশন ক্লাস করছেন, নাইট্রিক অক্সাইড কি একটা ভেসো ডাইলেটর না ভেসো কনস্ট্রিক্টর? আপনারা সবাই জানেন নাইট্রিক অক্সাইড হলো একটা ভেসো ডাইলেটর, তাই তো? তাহলে ব্লাড ভেসেলের কি ডায়ামিটারটা ইনক্রিজ করে যাবে। ঠিক আছে? ব্লাড ভেসেলের ডায়ামিটারটা ইনক্রিজ করলো। এখন আমি যদি বলি ব্লাড ভেসেলের ডায়ামিটারটা ইনক্রিজ করছে, ঠিক আছে? ব্লাড ভেসেলের যদি ডায়ামিটারটা ইনক্রিজ করে থাকে তাহলে ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন ডায়ামিটার যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্স কি হয়েছে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অবশ্যই ডিক্রিজ হয়েছে। ডায়ামিটার যদি বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কি হবে? অবশ্যই ডিক্রিজ করছে। তো রেজিস্ট্যান্স যদি ডিক্রিজ করে ব্লাড প্রেশার কি হবে? ফল করে গেছে, তার মানে হাইপোটেনশন। আর কার্ডিয়াক আউটপুটটা কি হবে? হাই থাকবে। কেন হাই থাকবে? দেখেন আবার একটু বুঝেন। নাইট্রিক অক্সাইড রিলিজ হলো, ভেসোডাইলেশন হচ্ছে। ভেসোডাইলেশন হলে রেজিস্ট্যান্সটা ফল করতেছে। তো রেজিস্ট্যান্স যদি ফল করে, ডায়ামিটার যদি বেড়ে যায় রেজিস্ট্যান্সটা ফল করবে। রেজিস্ট্যান্স যদি ফল করে ব্লাড প্রেশার ইকুয়েশন কি? ব্লাড প্রেশার ইকুয়েশন হলো কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তো কার্ডিয়াক আউটপুটটা যদি ইনক্রিজ করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা যদি ডিক্রিজ করে ব্লাড প্রেশারটা ফল করতেছে, হাইপোটেনশন হচ্ছে। এই যে রেজিস্ট্যান্স ফল করতেছে সাথে সাথে আপনার ব্লাড প্রেশারটা ফল করতেছে, এটাকে কম্পেনসেশনের জন্য কার্ডিয়াক আউটপুটটা হাই থাকবে। এখন পরীক্ষার হলে যদি থাকে যে সেপটিক শকে বা ডিস্ট্রিবিউটিভ শকে কার্ডিয়াক আউটপুটটা কি, আপনার আনসারটা কি হবে? হাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে সবারই আমাদের কার্ডিয়াক আউটপুটটা লো হয়ে যায়। কিন্তু এটা আপনার পরীক্ষা হলে জানতে চাওয়া হয়নি। আপনার পরীক্ষা হলে জানতে চাইছে ডিস্ট্রিবিউটিভ শক বা সেপটিক শকে কি থাকে। এই যে রেজিস্ট্যান্সটা লো হয়ে যাওয়ার কারণে যে ব্লাড প্রেশারটা ফল করে যাচ্ছে, এটাকে কম্পেনসেট করার জন্য কার্ডিয়াক আউটপুটটা হাই থাকবে। আচ্ছা, হাই হলো। এখন তো ভেসেল ডায়ামিটার বাড়লো, শুধু কি ভাস্কুলার এই ডাইলেটেশন হবে? ভেসোডাইলেশন হবে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়বে না? ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি হবে না? তো ইনক্রিজ ভাস্কুলার যখন পারমিবিলিটি হবে, এই যে ভেসেলের মাধ্যমে মাঝখানে এরকম লিকেজ দেখা যাবে। লিকেজ দেখা গেলেই কি হলো? এই যে ডাব্লিউবিসি গুলা এখন তারা পথ পেয়ে গেছে, এখন তারা ইন্টারস্টিশিয়ামে চলে যাবে তাদেরকে কিল করার জন্য। এই যে দিক দিয়ে তারা চলে গেল, এই দিয়ে তারা চলে গেল তাদেরকে কিল করার জন্য ডাব্লিউবিসি। এখন ব্লাড ভেসেলের ভিতরে কি শুধু ডাব্লিউবিসি আছে, সেলই আছে, আর কিছু নাই? ব্লাড ভেসেলসের ভিতরে শুধু কি এই সেলই আছে তাদেরকে কিল করার জন্য? নাই, ফ্লুইড নাই, ব্লাড নাই, তারাও তো আছে। তারাও তো এই যে ব্রেকেজের দিক দিয়ে চলে যাবে। তারা গিয়ে কই যাবে? তারা গিয়ে এই যে সেলগুলোর চারপাশে সার্কামফারেন্স করে ফ্লুইড লেয়ার তৈরি করবে। সেলগুলোর চারপাশে সার্কামফারেন্স করে ফ্লুইড লেয়ার তৈরি করলো। সেলগুলোর চারপাশে সার্কামফারেন্স করে ফ্লুইড লেয়ার তৈরি করলো। ঠিক আছে? আচ্ছা, এই হলো। এখন আমি তখন কি বলছিলাম যে শত্রু চলে আসছে, এখন আমাদের বডি ন্যাচারালি কোন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে? ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হবে। এখন দেখেন তো এই যে ব্লাড ভেসেল যে ব্রেকেজ হয়েছে, এই ব্লাড ভেসেল এই ব্রেকেজটাকে রিপেয়ার করার জন্য এখন বডি কোন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে?
এখন বডির যে সিস্টেমটা অ্যাক্টিভেট হবে সেটা হলো ক্লটিং সিস্টেম, ঠিক আছে। ক্লটিং সিস্টেম অ্যাক্টিভেট হয়ে এখানে ক্লট ফর্মেশন হবে, ক্লটিং সিস্টেম অ্যাক্টিভেট হয়ে সেখানে ক্লট ফর্মেশন হবে, ক্লট ফর্মেশন হয়ে এই ব্রেকেজটা রিপেয়ার করলো, এই ক্লট ফর্মেশনে ব্রেকেজটা রিপেয়ার করে এই ক্লটটা বডির হোল বডিতে ডিসেমিনেটেড হয়ে যাবে, ঠিক আছে। তখন আমরা তাকে বলবো ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ইন্ট্রাভাস্কুলার একটা দেখেন ক্লটিং হয়েছে, সেই ইন্ট্রাভাস্কুলার ক্লটিংটা যখন ডিসেমিনেটেড হয়ে যাবে তখন আমরা তাকে বলবো ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ঠিক আছে। আচ্ছা, তো ক্লট ফর্মেশন হয়ে ভেসেলটা ব্রেকেজ হলো। আচ্ছা, এখন আপনারা দেখবেন একদম মারা যাওয়ার ঠিক আগে পেশেন্ট হা করে শ্বাস নিচ্ছে, তার রেসপিরেটরি রেট বেড়ে গেছে, ঠিক আছে। এবার হা করে শ্বাস নিচ্ছে কেন? তার হা করে শ্বাস নেওয়ার প্রয়োজনটা পড়তেছে কেন? তার রেসপিরেটরি রেটটা বেড়ে গেছে কেন? তার হা করে শ্বাস নিচ্ছে কারণ এই যে এন্ডোথেলিয়াল সেলগুলা যেগুলো অক্সিজেন পেতো এই যে আরবিসি থেকে, নিউট্রিশন পেতো আরবিসি থেকে, এখন প্রত্যেকটা অক্সিজেন গিয়ে এই সেলগুলোর চারপাশে এভাবে বসে আছে, ঢুকতে পারতেছে না, এন্ট্রি করতে পারতেছে না। কারণটা কি? এই ফ্লুইড লেয়ার। কারণটা কি? এই ফ্লুইড লেয়ার। এই ফ্লুইড লেয়ারের কারণে অক্সিজেনগুলো এন্ট্রি করতে পারতেছে না। তাহলে কি? তারা ইন্টারসেলুলার হাইপোক্সিয়াতে ভুগতেছে, তারা ইন্টারসেলুলার হাইপোক্সিয়াতে ভুগতেছে। তার কারণে সে কি? সে ভাবতেছে আমার তো সেলের ভিতরে অক্সিজেন নাই, সে হা করে শ্বাস নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, অক্সিজেন যাচ্ছেও, সে যে হা করে শ্বাস নিচ্ছে অক্সিজেন এন্ট্রিও করতেছে, অক্সিজেন যাচ্ছেও ভিতরে, অক্সিজেন ভিতরে যাচ্ছেও, কিন্তু একটা অক্সিজেনও ইন্টারসেলুলার হাইপোক্সিয়া কারেকশন করতে পারতেছে না, সেলের ভিতরে ঢুকে হাইপোক্সিয়াটা কারেকশন করতে পারতেছে না। বডির ভিতরে ঢুকতেছে কিন্তু সেলের ভিতরে ঢুকে কারেকশন অফ ইন্টারসেলুলার হাইপোক্সিয়া করতে পারতেছে না। এই কন্ডিশনটাকে আমরা বলতেছি তখন ARDS। এই ডিআইসিটা হলো প্রোগ্রেসিভ ফেজে পাওয়া যায়, ARDSটা হলো ইরিভার্সিবল স্টেজে পাওয়া যায়। এটাই হলো সেপটিক শক এবং আমাদের ক্লাসের লাস্ট টপিকস। আমি আরেকবার এই টপিকসটা বলে দেই, তাহলে আজকে ক্লাসটা শেষ। এখন দেখেন প্রথমে কি ছিল? এন্ডোথেলিয়াল সেল ছিল। এন্ডোথেলিয়াল সেলটা কোত্থেকে ফ্লুইড নিউট্রিশন পেত? আরবিসি থেকে পেত, ঠিক আছে। এখন এই ব্লাড ভেসেলের ভিতরে যদি আপনার চলে আসে, ওই মাইক্রো অর্গানিজম চলে আসে, গ্রাম পজিটিভ, নেগেটিভ, মাইক্রোব্যাকটেরিয়া, ফাঙ্গাস যেটা হতে পারে, তো তাদের মেইন সোর্সটা কোথায়? ইন্টেস্টিশিয়ামে। যখন মাইক্রো অর্গানিজমটা চলে আসলো তাদেরকে কিল করার জন্য কে অ্যাক্টিভেট হয়েছে? WBC বা লিউকোসাইট। WBC এসে দেখলো দে আর নট সাফিসিয়েন্ট এনাফ টু কিল দ্যাট অ্যামাউন্ট অফ মাইক্রোঅর্গানিজম অ্যান্ড দেয়ার মেইন সোর্স, and that's why recruitment of WBC occurs. After recruitment, activation of every WBC occurs, and after activation they release nitric oxide. Nitric oxide টা কি? ভ্যাসোডাইলেটর, ভ্যাসোডাইলেশন করে দিছে। ভ্যাসোডাইলেশনের পরে কি হবে? ভাস্কুলার পারমিবিলিটিটা বাড়বে। যেহেতু ভ্যাসোডাইলেশন হয়েছে ব্লাড প্রেশারটা ফল করবে, ব্লাড প্রেশারটা যে ফল করছে এটাকে কম্পেনসেট করার জন্য কার্ডিয়াক আউটপুটটা হাই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ভাস্কুলার পারমিবিলিটিটা যখন বাড়বে এন্ডোথেলিয়াল ব্রেকেজ দেখা যাবে, সেল চলে যাচ্ছে, ফ্লুইড চলে যাচ্ছে, ব্লাড চলে যাচ্ছে, ফ্লুইডগুলো গিয়ে এন্ডোথেলিয়াল সেলের চারপাশে সার্কামফারেন্সলি একটা ফ্লুইড লেয়ার তৈরি করলো, ঠিক আছে। ওই যে এন্ডোথেলিয়াম যে ব্রেকেজ হয়েছে এটাকে রিপেয়ার করবে কে? ক্লটিং সিস্টেম। ক্লটিং সিস্টেম দিয়ে ইন্ট্রাভাস্কুলার ক্লট ফর্মেশন হয়েছে, যেটা হোল বডিতে যখন ডিসেমিনেটেড করবে তখন তাকে আমরা বলবো ডিআইসি বা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এই যে একটা সার্কামফারেন্সিয়াল ফ্লুইড লেয়ারটা যে তৈরি হলো প্রত্যেকটা সেলের পাশে, এই কারণে ইন্ট্রাসেলুলার হাইপোক্সিয়া ফর্মেশন হবে এবং এই ইন্ট্রাসেলুলার হাইপোক্সিয়া যেটা ডেভেলপ করবে সেটা কারেকশন করতে পারবে না, কারণ ওই সার্কামফারেন্সিয়াল ফ্লুইড লেয়ারের কারণে। ওই কন্ডিশনটার নাম হলো ARDS। এই ডিআইসিটা লিখে রাখবেন প্রগ্রেসিভ ফেজের। এখানে আপনাদের ওই যে তিনটা ফেজ বলেছিলাম, নন প্রগ্রেসিভ, প্রগ্রেসিভ, ইরিভার্সিবল, আর ARDSটা লিখবেন ইরিভার্সিবল ফেজে। এটাই হলো সেপটিক শকের ফিচার, ঠিক আছে। এখন আপনারা সেপটিক শকের স্টেমগুলো দেখলে সবগুলো স্টেম পারবেন। আশা করি মেকানিজমটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, সবগুলাই ক্লিয়ার হয়েছে। তো এই হলো শক। শক থেকে কি কি পড়বেন? হাইপোভলিমিক শকের কজ, ক্লিনিক্যাল ফিচারটা পড়বেন, কার্ডিওজেনিক অবস্ট্রাকটিভ শকের কজটা পড়বেন, সেপটিক শকের এই প্যাথোজেনেসিস পুরোটা পড়বেন, তারপর কোশ্চেনগুলো একটু দেখবেন। তিনটা ফেজ আছে, নন প্রগ্রেসিভ, প্রগ্রেসিভ, ইরিভার্সিবল। প্রগ্রেসিভ আর ইরিভার্সিবল ফেজে ক্যারেক্টারিস্টিক যেভাবে বলছি সেটা দেখবেন, আর কম্পেনসেট শকে ক্যারেক্টারিস্টিক দেখবেন। আর থ্রম্বোসিস, এম্বোলিজম, ইনফেকশন যেটা যেভাবে বলেছি আশা করি আপনাদের সমস্যা থাকার কথা না। তারপর যদি কোনো সমস্যা থাকে জেনেসিসের পেজে জানাবেন অথবা আমাকে পার্সোনালি জানাতে পারেন, আমি
যদি কোনো টপিক্সের সমস্যা থাকে সেটা কারেকশন করার চেষ্টা করব, অথবা যদি কোনো কোয়েশ্চেনের স্টেমের সমস্যা থাকে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।